নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথার 2.0 এর সেই রহস্য ঘেরা জগতে, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় অজানা কিছু প্রশ্নের দরজা, আর প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে থাকে অদেখা কোনো সত্য। এখানে ভয়ের চেয়ে বড় হলো কৌতূহল, আর উত্তর খোঁজার পথটাই সবচেয়ে রহস্যময়। তাহলে প্রস্তুত হন, আর মনোযোগ দিয়ে শুনুন, আর নিজেই খুঁজে নিন সত্যের ইঙ্গিত। শুরু হচ্ছে আজকের গল্প। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি লাইক বাটনটা চাপুন আর শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। বাইরে শ্রাবণ মাসের আকাশ ভাঙা অবিশ্রান্ত বৃষ্টিধারা। কলকাতার হ্যারিসন রোডের ব্যস্ত রাজপথ আজ জলের নিচে তলিয়ে গিয়েছে, আর সেই বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সব কোলাহল যেন কোথায় হারিয়ে গিয়েছে। আমাদের এই তিনতলার ঘরটিতে বিকেলের চায়ের আসর আজ একটু দেরি করেই বসল। সম্ভবত নিচে রান্নাঘরে ভিজে কাঠ দিয়ে উনুন ধরাতে গিয়ে পুঁটিরামের বেশ নাজেহাল অবস্থাই হয়েছে। জানলার পাল্লাগুলো যদিও টেনে বন্ধ করা ছিল, কিন্তু বাতাসের দুর্দান্ত ঝাপটা যেন কোনো বাধাই মানছে না। মাঝে মাঝে এই কপাটের ফাঁক গলে বৃষ্টির ঠান্ডা জলের ছাট ঘরের ভেতর ঢুকে পড়ছে এবং ধুলো মাখা কার্পেটের এক কোণ ভিজিয়ে দিয়ে সেখানে এক ভিজে দাগ তৈরি করেছে। ব্যোমকেশ আজ অন্য দিনের তুলনায় অস্বাভাবিক শান্ত। ওর সেই ধারালো বুদ্ধির চঞ্চলতা আজ যেন কোনো গভীর গাম্ভীর্যের আড়ালে ঢাকা পড়েছে। সে আরাম কেদারায় শরীরটা আলগা করে দিয়ে কোনো এক নিগূঢ় চিন্তায় ডুবে আছে। তার আঙুলের ডগায় ধরা একটা আধ পোড়া সিগারেট, ওর অগ্রভাগের আগুনের ক্ষীণ আভা ঘরের আবছা অন্ধকারে ধিকি ধিকি জ্বলছে। সিগারেট থেকে বেরিয়ে আসা ধোঁয়ার নীলচে কুণ্ডলিগুলো অলস ভঙ্গিতে সিলিংয়ের দিকে পাক খেয়ে উঠে যাচ্ছে, যেন মনে হচ্ছে ব্যোমকেশের মনের জট পাকানো চিন্তাগুলোই ওই ধোঁয়ার রূপ নিয়ে ওপরে উঠে গিয়ে মিলিয়ে যাচ্ছে। আমি টেবিলের এক কোণে ঝুঁকে পড়ে মাসিক পত্রিকার জন্য একটি গল্প শেষ করার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু কলম যেন আজ বড্ড অবাধ্য। সাদা কাগজের ওপর কালির আঁচড়গুলো এগোতে গিয়েও বারবার থমকে যাচ্ছে। ঘরের ভ্যাপসা গরম আর বাইরের সেই একঘেয়ে বৃষ্টির শব্দে মনের মনোযোগ বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। লেখার ইচ্ছা একবার হারিয়ে ফেললে তাকে আবার খুঁজে পাওয়া যে কত কঠিন হয় তা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। জানলার কাঁচের গায়ে বৃষ্টির জলের আলপনা আর পাশের কেদারায় বসা ব্যোমকেশের ওই পাথরের মতো নিথর নীরবতা সব মিলিয়ে ঘরটিতে এক মায়া ভরা রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। বেশ কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। হাতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে প্রবেশ করলো পুঁটিরাম। চা আসতে দেরি হওয়ার কারণে তার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু আমরা কেউই কিছু বললাম না। পুঁটিরাম নিঃশব্দে টেবিলের ওপর ধোঁয়া ওঠা চায়ের কাপ দুটো নামিয়ে রেখে যেমন করে এসেছিল তেমনি ছায়ার মতোই ঘর ছেড়ে বেরিয়ে গেল। চায়ের কাপ থেকে গরম ভাপ ওঠার সঙ্গে সঙ্গেই ব্যোমকেশ হঠাৎ নড়ে চড়ে বসল। আরাম কেদারায় তার সেই এলিয়ে দেওয়া শরীরটা যেন এক মুহূর্তের মধ্যে জেগে উঠল। সে টেবিল থেকে নিজের কাপটা তুলে নিয়ে তাতে একটা বড় আর তৃপ্তিদায়ক চুমুক দিল। মনে হলো চায়ের সেই উষ্ণতা তার জমে থাকা চিন্তাগুলোকে যেন সচল করে দিয়েছে। কাপ হাতে নিয়েই সে জানলার সেই ভিজে পাল্লাগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বাইরে অন্ধকারের মধ্যে
তখনও বৃষ্টির দাপট চলছে। হঠাৎ এক অদ্ভুত শান্ত কিন্তু গম্ভীর গলায় ও প্রশ্ন করল, অজিত, বৃষ্টির এই একঘেয়ে শব্দে কি পৃথিবীর সব সত্য ঢাকা পড়ে যায়, নাকি এই জলের ধারা সব নোংরা ধুয়ে মুছে আসল সত্যটাকে পরিষ্কার করে বাইরে বের করে আনে? আমি কলম থামিয়ে অবাক হয়ে ওর দিকে তাকালাম। ব্যোমকেশের চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। তার কথাটার মানে বুঝতে আমার কিছুটা সময় লাগলো। বুঝলাম সে কেবল বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছে না, বরং তার মনের ভেতর কোনো এক জটিল রহস্যের জাল কাটানোর চেষ্টা করছে। ওর এই সাধারণ প্রশ্নের আড়ালে যে কোনো বড় রহস্যের ইঙ্গিত লুকিয়ে আছে তা বুঝতে আমার আর বাকি রইল না। গত 3টে দিন ধরে বাড়িতে এক অদ্ভুত নিঃশব্দতা বিরাজ করছে। ব্যোমকেশ আর বৌঠানের মধ্যে কথাবার্তা এক প্রকার বন্ধ বললেই চলে। অথচ আশ্চর্যের বিষয় হলো, ওদের মধ্যে দৃশ্যত কোনো বড়সড় ঝগড়া বা চেঁচামেচি হয়নি। বৌঠান ওর রোজকার অভ্যাস মতো নিয়মিত রান্না করছে, ঘরদোর গুছিয়ে পরিপাটি করে রাখছে এবং সংসারের খুঁটিনাটি সমস্ত দায়িত্বই পালন করছে। কিন্তু সেই কাজের মধ্যে কোথাও যেন প্রাণ নেই। তার সেই চেনা হাসি বা চোখে মুখের চিরকালের সেই প্রসন্নতা আজ একেবারে উধাও। এক গম্ভীর বিষণ্ণতা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যেন। এমনকি আজ দুপুরে খাবারের টেবিলে ব্যোমকেশের পরম প্রিয় মুড়ি ঘন্ট রান্না হয়েছিল, কিন্তু ব্যোমকেশের পাতে তা যেন বিস্বাদ ঠেকল। বৌঠানের হাতের রান্না কখনোই খারাপ হয় না, বরং রান্নায় তার যশ বিদিত। কিন্তু আজ সেই পদে না ছিল লবণের ঠিক, না ছিল সেই পরিচিত স্বাদ। ব্যোমকেশ এক মুঠো মুখে তুলেই বুঝতে পারল, রান্নায় আজ মনের ছোঁয়া নেই, আছে কেবল কর্তব্যের দায়। বৌঠান সামনে দাঁড়িয়ে পরিবেশন করছিল ঠিকই, কিন্তু ওর দৃষ্টি ছিল উদাস। দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য কাঁচের দেওয়াল দাঁড়িয়ে গিয়েছে, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় প্রতি মুহূর্তে। ঘরের এই গুমোট আবহাওয়া বাইরের শ্রাবণের মেঘের চেয়েও যেন অনেক বেশি ভারী হয়ে উঠেছে। এই নিস্তব্ধতার মূলে রয়েছে ব্যোমকেশের এক অটল এবং অদ্ভুত জেদ। ঘটনার সূত্রপাত হয়েছিল বৌঠানের দূর সম্পর্কের এক ভাই বিনায়ককে কেন্দ্র করে। বিনায়ক থাকতেন সুদূর ঢাকায়। মাসখানেক আগে সেখানে এক জটিল চুরির মামলায় হঠাৎই বিনায়কের নাম জড়িয়ে পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন সে কোনোভাবেই জেল থেকে বের হতে পারছিল না। উপায়ন্তর না দেখে লোকচক্ষুর আড়ালে থানা থেকেই সে বৌঠানের কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছিল। মলিন সেই চিঠিতে বিনায়ক লিখেছিল, আমি এক চরম বিপদে পড়েছি। একটি চুরির মিথ্যে মামলায় আমাকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। আমি এখন জেলের অন্ধকারে দিন গুনছি। তুই জামাইবাবুকে একটু বল না, তিনি একবার দাঁড়ালে আমাকে নির্দোষ প্রমাণ করে এই বিপদ থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন। এতে তোর অভাগা ভাই বিনায়ক। চিঠি পাওয়ার পর থেকেই বৌঠান ব্যাকুল হয়ে উঠেছিল। ও চেয়েছিল ব্যোমকেশ যেন অন্তত একবার ঢাকা গিয়ে মামলাটি নিজের হাতে নেয় এবং তার ভাইকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনে। কিন্তু ব্যোমকেশ দমবার পাত্র নয়। সে কলকাতায় বসেই প্রাথমিক কিছু তদন্ত এবং চিঠিপত্র মারফত খোঁজ খবর নিয়ে গম্ভীর মুখে জানিয়ে দিল যে বিনায়ক সম্পূর্ণ নির্দোষ নয়। চুরিতে তার সরাসরি হাত না থাকলেও সে জেনে বুঝে অপরাধীকে সাহায্য করেছে এবং তথ্য গোপন করেছে। ব্যোমকেশ সাফ জানিয়ে দিল, ব্যক্তিগত সম্পর্কের টানে সে ঢাকা গিয়ে সত্যকে আড়াল করতে পারবে না। আইনের চোখে যে অপরাধী তাকে নির্দোষ সাজানো একজন সত্যান্বেষীর পক্ষে অসম্ভব।
আইনের মর্যাদা এবং সত্যের আদর্শ বজায় রাখতে ব্যোমকেশ বিন্দুমাত্র নমনীয় হতে রাজি হল না। ফলস্বরূপ কোনো তদবির ছাড়াই আদালতে বিনায়কের বিচার হলো এবং তার জেল হয়ে গেল। এই সত্যের উপাসনা আর জেদের কাছেই যেন আজ ব্যোমকেশ আর বৌঠানের দীর্ঘদিনের মধুর সম্পর্কটা থমকে দাঁড়িয়েছে। বৌঠান ব্যোমকেশের এই কঠোর সত্যের উপাসনাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার সহজ সরল মনের যুক্তি ছিল অত্যন্ত স্পষ্ট, যেখানে নিজের পরিবারের সম্মান আর স্নেহের সম্পর্ক জড়িয়ে আছে, সেখানে কি সত্যের চেয়ে একটু মায়া বা মমতা বড় হতে পারত না? আইনের চেয়ে কি রক্তের টান বড় নয়? মনের ভেতরে এই দহন নিয়েই সে গত কয়েকটা দিন পাথরের মতো হয়ে আছে। পুঁটিরাম চায়ের কাপগুলো নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বৌঠান ধীর পায়ে ঘরে ঢুকল। ওর হাতে একটি শুকনো সাদা তোয়ালে। ব্যোমকেশের দিকে একবারও না তাকিয়ে ও সোজা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। জানলার পাল্লা চুঁইয়ে যে বৃষ্টির জল ঘরের ভেতরে ঢুকে কার্পেটের এক কোণ ভিজিয়ে দিয়েছিল, সে গম্ভীর মুখে নিচু হয়ে সেই ভেজা অংশটুকু মুছতে শুরু করল। ওর চলাফেরায় এক ধরনের যান্ত্রিকতা, মুখে কোনো কথা নেই। ব্যোমকেশ ওর আধপোড়া সিগারেটে শেষ একটা টান দিয়ে অ্যাশট্রেতে ওটা নিভিয়ে দিল। তারপর বৌঠানের থমথমে মুখের দিকে একবার তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, সঞ্জু, জানালাটা এবার পুরোপুরি বন্ধ করে দাও, ছাট আসছে, জলটা আবার ভেতরে ঢুকবে। ঘরের স্তব্ধতার মধ্যে ব্যোমকেশের এই সাধারণ অনুরোধটুকুও যেন কেমন ভারী শোনালো। বৌঠান জানালার খিলটা টেনে দিল ঠিকই, কিন্তু তার উত্তাল মনের মেঘ যেন কাটল না। ব্যোমকেশের কথার পিঠে বৌঠান কোনো উত্তর দিল না। ও নিথর হাতে জানালার কবাট দুটো টেনে খিল তুলে দিল। খটখট শব্দে জানলার পাল্লা দুটো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরের বৃষ্টির ঝাপসা পৃথিবীটা আড়ালে চলে গেল। জানালার ওপার থেকে আসা আলোর রেশটুকুও যেন নিভে গেল মুহূর্তেই। চার দেওয়ালের এই পরিচিত ঘরটা যেন হঠাৎ করেই আরো ছোট হয়ে গেল। এক অসহ্য গুমোট গাম্ভীর্য আমাদের তিনজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যেন। আমি এই থমথমে পরিবেশে চরম অস্বস্তিতে পড়ে গেলাম। সামনে পড়ে থাকা মাসিক পত্রিকার কাগজটার ওপর কলম দিয়ে অযথাই হিজিবিজি কাটতে লাগলাম, যেন ওই কালির রেখায় লুকিয়েই আমি নিজেকে আড়াল করতে চাইছি। ব্যোমকেশ আবার একটি সিগারেট ধরালো। দেশলাইয়ের কাঠির সেই ছোট্ট আলোয় তার মুখটা একবার উজ্জ্বল হয়ে আবার ঢেকে গেল ছায়ায়। এক মুখ ধোঁয়া ছেড়ে সে অত্যন্ত শান্ত কিন্তু ব্যথিত স্বরে বলল, এই, তুমি কি আজও আমায় ক্ষমা করতে পারলে না? দেখো, আমি তো জেনে বুঝে কোনো অন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি না। আজ বিনায়ক অপরাধ করেছে বলে আমি তার বিপক্ষে, কিন্তু ভেবে দেখো, কাল যদি আমার পরম বন্ধু অজিতও কোনো অপরাধ করত, তবে কি আমি জেনে শুনে তার অন্যায়ের ঢাল হয়ে দাঁড়াতাম? মোটেই না, তাই না? তুমি কি সত্যিই তাই চাও? তুমি কি চাও তোমার স্বামী সত্যের পথ ছেড়ে মিথ্যের আশ্রয় নিক? অন্যায়কে প্রশ্রয় দেওয়া কি আমার সাজে? আমি নিজের আদর্শের কাছে দায়বদ্ধ। এই ভুলের জন্য কি আমায় ক্ষমা করা যায় না? ব্যোমকেশের গলার স্বরে এক অদ্ভুত আরতি ছিল। সে যেন কেবল বৌঠানকেই নয়, নিজেকেও বারবার এই কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছিল। ঘরের ভেতরের অন্ধকার যেন ব্যোমকেশের এই প্রশ্নের ভারে আরো ভারী হয়ে উঠল। ব্যোমকেশের আদর্শবাদী প্রশ্নের মুখে বৌঠান নত হল না, বরং ধীর স্থিরভাবে সোজা হয়ে দাঁড়ালেন। ওর সেই ঋজু ভঙ্গির মধ্যে
এক ধরনের অকম্পিত তেজ ছিল। চোখে ওর জল নেই। আবেগের সেই মেঘ অনেক আগেই ঘন অভিমানের পাথরে পরিণত হয়েছে। জানালার খিল দেওয়া ঘরটির বদ্ধ বাতাসে তার কণ্ঠস্বর অত্যন্ত নিচু অথচ তীক্ষ্ণ শোনালো। বৌঠান ধীর গলায় বললে, এখানে ক্ষমার প্রশ্ন উঠছে কেন? তুমি তো কোনো অপরাধ করনি, বরং তুমি তো তোমার ওই কঠোর আদর্শকেই রক্ষা করেছো। সত্যান্বেষী হিসেবে তো তুমি আজ বিরাট সফল, তোমার সত্যের জয় হয়েছে। কিন্তু মানুষের সম্পর্কের খাতিরে একজন স্বামী বা পরিবারের অভিভাবক হিসেবে তুমি যে কতটা পাষাণ আর নিষ্ঠুর হতে পারো সেটা এবার আমি হাড়ে মাসে টের পেলাম। বৌঠানের গলার স্বরে এক গভীর যন্ত্রণা মিশেছিল। ও কিছুক্ষণ থামল, তারপর আবার বলতে লাগলো, বাইরের পৃথিবীটা তোমার কাছে একটা সাদা কালোর হিসেব হতে পারে, সেখানে অপরাধী মানেই কেবল সাজা পাওয়ার যোগ্য। কিন্তু ঘরের মানুষের কাছে যে সম্পর্কের মায়া আর স্নেহের দাবিটুকু থাকে, তোমার ওই সত্যের তরাজু দিয়ে কি আর তা ওজন করা যায় গো? তুমি হয়তো তোমার নীতির লড়াইয়ে জিতে গেছো, কিন্তু এই জিতের আড়ালে আমাদের এই ছোট্ট ঘরটার বিশ্বাস আর নির্ভরতা যে কতটা ভেঙে চুরমার হয়ে গেল তা বোধহয় তোমার ওই শানিত বুদ্ধি দিয়েও আজ বুঝতে পারছো না। বৌঠানের এই শান্ত কিন্তু মরণান্তিক অভিমান যেন ব্যোমকেশের সমস্ত যুক্তিকে এক নিমেষে ভোঁতা করে দিল। ঘরের গুমোট ভাবটা যেন এবার আরও তীব্র হয়ে উঠল। ব্যোমকেশের আদর্শবাদী মন বৌঠানের এই নিষ্ঠুরতা শব্দটা মেনে নিতে পারল না। ও চেয়ারে সামান্য সোজা হয়ে বসে বাধা দেওয়ার ভঙ্গিতে বলল, নিষ্ঠুরতা নয়, ওটা ছিল বিচার। অপরাধ যেখানে প্রমাণিত সেখানে ব্যক্তিগত মায়ার কোনো স্থান থাকা উচিত নয়। বিচার? বৌঠান এক তীব্র অথচ বিষাদ মাখা হাসি হাসলেন। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল বুক ফাটা উপহাস। তিনি ব্যোমকেশের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন, যে ছেলেটা তার বৃদ্ধা আর অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে ভুল পথে পা বাড়িয়েছিল, তাকে তো একটা সংশোধনের সুযোগ দিতে পারতে গো। দেওয়া যেত না? তুমি তো পারতে তাকে আড়াল করে সঠিক পথে ফিরিয়ে আনতে, কিন্তু তা না করে তুমি তাকে পুলিশের হাতে তুলে দিলে। আর সেটা করলে কেবল তোমার এই সত্যের দম্ভ আর সত্যান্বেষীর অহংকার বজায় রাখতে। বিনায়কের মা আজ পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বিছানায় পড়ে কাঁদছে, তার সেই কান্নার শব্দ তোমার আদর্শের কানে পৌঁছয়? তার একটাও খবর নিয়েছো তুমি? বৌঠানের এই আর্তনাদ মেশানো অভিযোগে ঘরের পরিবেশ গুমোট হয়ে উঠল। আমি আর নিজেকে সংবরণ করতে পারলাম না। হাতের কলমটা টেবিলের উপর নামিয়ে রেখে বেশ বিনীত সুরেই বললাম, বৌঠান, ব্যোমকেশ তো আইনের ঊর্ধ্বে নয়। ব্যোমকেশ কেবল নিজের কর্তব্যটাই পালন করেছে। আমার এই মধ্যস্থতা বোধহয় বৌঠানের ক্ষোভকে আরও বাড়িয়ে দিল। ও আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি এক মস্ত বড় অবিবেচকের মতো কথা বলেছি। ঘরের ভেতরে বৃষ্টির ঝাপসা আলো আর তামাকের ধোঁয়ার মাঝে এক দীর্ঘশ্বাস জমাট বেঁধে রইল। বৌঠান ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরালো। ওর সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টির সামনে আমি মুহূর্তেই সংকুচিত হয়ে গেলাম। ও অত্যন্ত ধীর স্বরে বলতে শুরু করলো, ঠাকুরপো, শেষ পর্যন্ত তুমিও ব্যোমকেশের মতোই ভাবতে শুরু করলে। তোমরা পুরুষ মানুষগুলো না আসলে বড় বেশি হিসেবি। তোমরা কেবল জগতের যাবতীয় সত্যকে সাদা আর কালো এই দুটো স্পষ্ট রঙে ভাগ করে দেখাতে চাও। যেখানে আইন আছে সেখানে তোমরা সাদা দেখো, আর যেখানে আইনের সামান্য বিচ্যুতি ঘটে সেখানে তোমরা কালো ছাড়া আর কিচ্ছু দেখতে পাও না। কিন্তু ঠাকুরপো, মানুষের জীবন তো অঙ্কের খাতা নয় গো, যে কেবল সাদা আর কালো দিয়ে তার বিচার হবে। মানুষের জীবন আসলে একটা ধূসর এলাকা, সেখানে সহস্র রঙের খেলা চলে। দুঃখের বিষয় হলো সেই ধূসরতা বোধহয় তোমার উপন্যাসের পাতাতেও জায়গা পায় না। মানুষের নিরুপায় অবস্থা, তার বাধ্য হওয়া, তার পেছনের চোখের জল, এগুলো কি কেবলই মিথ্যে ঠাকুরপো? মনে রেখো ঠাকুরপো,
মায়া আর সত্যের মধ্যে যখন ভীষণ লড়াই বাঁধে, তখন সেই রূঢ় সত্যকে আঁকড়ে না ধরে মায়াকে জয়ী করাই হলো আসল মনুষ্যত্ব। সত্য মানুষকে বিচার করে ঠিকই, কিন্তু মায়া মানুষকে বাঁচিয়ে রাখে। বৌঠানের এই কথাগুলো যেন ঘরের গুমোট বাতাসের বুক চিরে এক অন্য জীবন দর্শনের পথ দেখিয়ে দিল। আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। আমার কলম কাগজের ওপর স্থির হয়ে রইল। ব্যোমকেশও স্তব্ধ হয়ে এক দৃষ্টে শূন্যের দিকে তাকিয়েছিল, যেন বৌঠানের এই মায়া আর মনুষ্যত্বের নতুন সংজ্ঞাটি সে নিজের মনে মেলাবার চেষ্টা করছে। ঘরের নিস্তব্ধতা যেন এবার আরও গভীর আর অর্থবহ হয়ে উঠল। ব্যোমকেশ তার হাতের অর্ধেক পুড়ে যাওয়া সিগারেটটা অ্যাশট্রেতে অত্যন্ত নিপুণভাবে পিষে নিভিয়ে দিল। ঘরের সেই গুমোট নিস্তব্ধতার মাঝে কেবল তামাক পুড়ে যাওয়ার সামান্য খসখসে শব্দটুকুই শোনা গেল। সে ধীরে ধীরে তার আরাম কেদারা থেকে উঠে দাঁড়ালো এবং পা টেনে জানালার একেবারে কাছে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। বাইরে শ্রাবণের অন্ধকার তখন আরো ঘন হয়ে এসেছে। মাঝে মাঝে সেই গাঢ় অন্ধকারের বুক চিরে তীব্র বিজলি চমকে উঠছে, আর সেই মুহূর্তের আলোয় ব্যোমকেশের গম্ভীর মুখটা একবার দেখা দিয়েই আবার ছায়ায় মিলিয়ে যাচ্ছে। সে বাইরে তাকিয়ে অত্যন্ত নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, তুমি আমায় ভুল বুঝছো। মায়া যদি সত্যকে পুরোপুরি ঢেকে দেয়, তবে সেই মায়া অমৃত নয়, বরং বিষের মতো কাজ করে। বিনায়ক যে পথে পা বাড়িয়েছিল, সেখানে আবেগ দিয়ে তাকে প্রশ্রয় দেওয়া মানেই তার ধ্বংস ডেকে আনা। যদি আমি তাকে মিথ্যে বলে বাঁচিয়ে আনতাম, তবে কাল সে আরো বড় কোনো অপরাধ করতে দুবার ভাবত না। তখন হয়তো তাকে বাঁচানোর কোনো পথই খোলা থাকতো না। ব্যোমকেশ খানিক থামল। জানালার কাঁচের ওপর অবিরাম ধারায় বৃষ্টির শব্দ আছড়ে পড়ছে। সে আবার বলতে লাগলো, আমি তাকে পুলিশের হাতে দিয়ে আসলে নিষ্ঠুরতা করিনি, বরং তাকে একটা বড় কোনো সর্বনাশ থেকে রক্ষা করেছি। আইনের শাসন আর নিজের কৃতকর্মের সাজা যদি সে এখন পায়, তবেই হয়তো ভবিষ্যতে সে মানুষ হওয়ার সুযোগটা পাবে। মায়ার চেয়ে সত্য অনেক সময় কঠিন মনে হয় ঠিকই, কিন্তু সেই কঠোরতাই আসলে মানুষকে সঠিক পথ দেখায়। তুমি একটু শান্ত হয়ে এটা বুঝতে চেষ্টা করো। ব্যোমকেশের এই যুক্তিনির্ভর গাম্ভীর্যের সামনে ঘরের পরিবেশ যেন আরো থমথমে হয়ে উঠল। জানালার ওপাশে আকাশের গর্জন আর ঘরের ভেতরের এই অমোঘ সত্য দুটি যেন আজ সমান্তরালভাবে লড়াই করছিল। যুক্তি, তোমার সব কিছুতে ওই কাট্টা খোট্টা যুক্তি। বৌঠানের কণ্ঠস্বরে এবার বাঁধ ভাঙা কান্নার সুর মিশল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তীব্র যন্ত্রণায় ফেটে পড়ে বললেন, যুক্তি দিয়ে তুমি হয়তো বাড়ির জগৎটা জয় করবে ব্যোমকেশ, কিন্তু আমাদের এই ছোট্ট সংসারটায় যুক্তির চেয়ে ভালোবাসার টান যে অনেক বেশি জরুরি ছিল। তুমি সেটা বুঝলে না। আমার নিজের ভাইটা জেলের অন্ধকারে পড়ছে, আর আমি এই বাড়িতে সুখে বসে তোমার সেবা করছি। এটা ভাবতেও আমার অসহ্য লাগছে। নিজের কাছে নিজেকেই বড় অপরাধী লাগছে আমার। বৌঠান আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ওর চলে যাওয়ার শব্দে ঘরের স্তব্ধতা যেন আগের চেয়েও 1000 গুণ বেশি ভারী হয়ে উঠল। ব্যোমকেশ জানালার পাশে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাইরের বিজলির আলোয় দেখলাম তার চোয়াল শক্ত হয়ে আছে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ব্যোমকেশের পিঠে হাত রাখলাম। সান্ত্বনার সুরে বললাম, একটু সময় দাও ব্যোমকেশ। ব্যোমকেশ একটা ম্লান হাসি হাসল। সেই হাসিতে কোনো তৃপ্তি ছিল না। সে নিচু স্বরে বলল, না অজিত, এবার বোধহয় ভুলটা আমারই হয়েছে।
আমি হয়তো ধ্রুব সত্য খুঁজতে গিয়ে আমার ঘরের মানুষটার মনটাকে হারিয়ে ফেলেছি। আমি কেবল এটাই দেখেছিলাম যে বিনায়ক অপরাধী, কিন্তু এটা দেখতে ভুলে গিয়েছিলাম যে তোমার বৌঠানের কাছে বিনায়ক কোনো অপরাধী নয়, সে ছিল তার এক অসহায় ভাই। রাত গভীর হলো। শ্রাবণের বৃষ্টির বেগ কমার কোনো লক্ষণ নেই, বরং হ্যারিসন রোডের মোড়ে ততক্ষণে থই থই জল জমে গিয়েছে। পুঁটিরাম যথাসময়ে খাবার দিয়ে গিয়েছিল, কিন্তু ডাইনিং টেবিলের কাছে আমরা কেউ ঘেঁষলাম না। ব্যোমকেশ নিজের লাইব্রেরি ঘরে গিয়ে একা অন্ধকারে বসে রইল। আমি বারান্দায় দাঁড়িয়ে বাইরের অন্ধকার আর বৃষ্টির ঝাপটা দেখছিলাম। হঠাৎ দেখলাম বৌঠান পা টিপে টিপে ব্যোমকেশের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। ওর হাতে এক গ্লাস গরম দুধ আর কিছু ওষুধ। আমি কৌতূহলবশত আড়াল থেকে লক্ষ্য করলাম। বৌঠান ঘরের আলো না জ্বেলেই সেই অন্ধকারের মাঝে ব্যোমকেশের পাশে গিয়ে দাঁড়ালো। ব্যোমকেশ অন্ধকারের মধ্যেই বৌঠানের হাতটা শক্ত করে চেপে ধরল। ওদের মুখ দেখা যাচ্ছিল না ঠিকই, কিন্তু একটা চাপা ফিসফাস আমার কানে এলো। এই নাও, খেয়ে নাও, শরীরটা তো এমনিও ভালো নয় তোমার। বৌঠানের গলার স্বরে এখনো সেই গাম্ভীর্য লেগে আছে ঠিকই, কিন্তু তাতে আগের সেই আগুনের মতো কঠোরতা নেই। সেখানে ঝরে পড়ছে এক ধরনের মমতা। ব্যোমকেশ অস্ফুট স্বরে বলল, আমি কি সত্যি খুব খারাপ মানুষ? বৌঠান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি খারাপ নও ব্যোমকেশ, তুমি আসলে বড্ড জবরদস্ত সত্যবাদী। আর এই জবরদস্তিতাই মাঝে মাঝে আমাদের মতো সাধারণ মানুষদের কাছে অসহ্য হয়ে ওঠে। তবে পুঁটিরামের কাছে একটা কথা শুনলাম, তুমি নাকি বিনায়কের মায়ের চিকিৎসার জন্য গোপনে 1000 টাকা পাঠিয়েছ। পুঁটিরামের কাছেই নাকি মানি অর্ডার করিয়েছ। ব্যোমকেশ যেন আকাশ থেকে পড়ল। অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, ওটা কিছু না, ওটা একটা সামান্য সাহায্য মাত্র। বৌঠান এবার একটু হাসল। সেই হাসিতে বিষাদ থাকলেও তাতে অন্ধকারের মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত ছিল। ব্যোমকেশ বৌঠানের হাতটা পরম মমতায় নিজের কপালে ঠেকালো। তারপর হালকা কৌতুকের সুরে বলল, সেটা বললে তো আমার ওই কঠোর সত্যান্বেষী ভাবমূর্তিটা এক নিমেষে নষ্ট হয়ে যেত। বাইরে বৃষ্টির সেই উন্মত্ততা এখন আর নেই। আকাশ শান্ত হয়ে ঝিরঝিরে ধারায় ঝরছে। বাড়ির জানালা দিয়ে রাতের আকাশ দেখা না গেলেও এটা স্পষ্ট যে মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে আছে। তবে বাইরের আকাশের খবর যাই হোক না কেন, আমাদের অন্দরের মেঘটা যে খানিকটা হলেও কেটেছে তা বোঝা যাচ্ছিল। ব্যোমকেশ আর বৌঠানের মধ্যে এই যে মান অভিমান, এর মধ্যে আসলে কোনো পক্ষই জেতেনি, আবার কেউ হারেও নি। আছে শুধু আজীবনের সঙ্গী হিসেবে একে অপরকে নতুন করে চিনে নেওয়ার এক নিরন্তর প্রচেষ্টা। আমি আমার ফেলে রাখা সেই অসমাপ্ত গল্পের পাতায় কলম ছুঁয়ে শেষ লাইনটি লিখলাম, সত্যের পথ বড় পিচ্ছিল, কিন্তু সেই বন্ধুর পথে যদি ভালোবাসার হাত শক্ত করে ধরা থাকে তবে আছাড় খাওয়ার ভয় থাকে না। পরদিন সকালে চা টেবিলে বসে মনেই হলো না যে গত রাতে এখানে কোনো ঝড় বয়ে গিয়েছিল। পরিবেশ আবার আগের মতোই হাসি খুশিতে ভরে উঠল। পুঁটিরাম আজ একটু বেশি কড়া করে চা ফুটিয়েছিল, তাই নিয়ে ব্যোমকেশ আর আমার মধ্যে এক পশলা চটুল তর্কও জমে উঠল। বৌঠান রান্নাঘর থেকে আমাদের উদ্দেশ্য করে বলল, তোমরা এখনকার মতো বৃথা তর্ক থামাও দেখি। আজ সকালে বিশেষ জলখাবার হচ্ছে, লুচি আর আলুর দম। আর শোনো, বিনায়কের মা আজ সকালেই একখানা চিঠি পাঠিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় একটু হাসল।
সেই হাসির অর্থ আমি বুঝলাম। সত্যান্বেষী হিসেবে সে শত শত মামলার জট খুলেছে ঠিকই, কিন্তু আজ সে হাড়ে হাড়ে অনুভব করল যে সংসারের জট খোলা অনেক বেশি কঠিন কাজ। তবে সেই জট খোলার সার্থকতা যখন আসে, তখন তার আনন্দও হয় অনেক বেশি গভীর। চায়ের কাপে একটি তৃপ্তিদায়ক চুমুক দিয়ে ব্যোমকেশ হঠাৎ ওর দৃষ্টি স্থির করলো আমার ওপর। ওর গলার স্বরে ফিরে এলো সেই রহস্যভেদী গাম্ভীর্য। ও বলল, অজিত, মানুষের মন বড় বিচিত্র জিনিস। কেউ তার বহুমূল্য সম্পদ লুকোয় মাটির গভীরের নিচে, কেউ বা মজবুত লোহার সিন্ধুকে। কিন্তু সুরের ভাঁজেও যে কেউ পরম সত্য গোপন করে রাখতে পারে, তা কি কখনো ভেবে দেখেছো? আমি হাতের কলমটা টেবিলের ওপর রেখে অবাক হয়ে ওর দিকে তাকালাম। ব্যোমকেশের এই ধরনের রহস্যময় হেয়ালি ভরা কথার অর্থ সহজে ধরা যায় না। ওর পকেট থেকে সযত্নে ভাঁজ করা একটি মলিন কাগজ বের করে টেবিলের ওপর রাখল। কাগজটি বেশ পুরনো এবং সময়ের প্রভাবে হলদেটে হয়ে গিয়েছে। তাতে কালির কলমে অত্যন্ত নিখুঁতভাবে আঁকা রয়েছে সঙ্গীতের স্বরলিপি। সা রে গা মা এইসব চিরাচরিত বর্ণমালার বাইরেও কিছু অদ্ভুত আর অপরিচিত গাণিতিক চিহ্ন সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি কাগজটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, তারপর বললাম, এ তো দেখছি কোনো উচ্চাঙ্গ সঙ্গীতের স্বরলিপি। ভৈরব কিংবা মালকোষ রাগের কোনো বন্দিশ হতে পারে। কিন্তু ব্যোমকেশ, এর মধ্যে রহস্যের কি থাকতে পারে? এ তো এক সাধারণ সঙ্গীত সংগ্রাহকের কাজও হতে পারে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে এক রহস্যময় ভঙ্গি করল, যা দেখে মনে হলো এই সাধারণ স্বরলিপির আড়ালে কোনো এক ভয়ঙ্কর সত্য আত্মগোপন করে আছে। ব্যোমকেশ চায়ের কাপটি নামিয়ে রেখে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আছে অজিত, এর মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে আছে। এই জীর্ণ কাগজটা আজ সকালে এক ভদ্রলোক দিয়ে গিয়েছেন। তিনি হলেন অবিনাশবাবু। পেশায় তিনি একজন দক্ষ বেহালা বাদক। তারই ছোট ভাই সুবিনয়বাবু গত মাসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সুবিনয়বাবু মানুষটি ছিলেন ভারী অদ্ভুত। সঙ্গীতের প্রতি তার ছিল এক শৌখিন নেশা। দেশ বিদেশের বিরল সব সঙ্গীত সংগ্রহ করা ছিল তার কাজ। কিন্তু রহস্যটা সেখানে নয়। মারা যাওয়ার ঠিক আগের রাতে তিনি এই অদ্ভুত স্বরলিপিটি লিখে গিয়েছেন। অবিনাশবাবুর জোরালো দাবি, তার ভাইয়ের এই আকস্মিক মৃত্যু মোটেও স্বাভাবিক নয় এবং এই দুর্বোধ্য স্বরলিপির ভাঁজে কোথাও খুনি কিংবা গুপ্তধনের অকাট্য সংকেত লুকিয়ে আছে। আমি আকাশ থেকে পড়লাম। বিস্ময় চেপে রাখতে না পেরে বললাম, স্বরলিপির চিহ্নের মধ্যে খুনি লুকিয়ে আছে? এ তো অবিশ্বাস্য কথা ব্যোমকেশ। ওই অবিনাশবাবু লোকটার কি মাথা খারাপ বা পাগল নাকি? সেটাই এখন খতিয়ে দেখার বিষয় অজিত। ব্যোমকেশ ধীর পায়ে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের ঝিরঝিরে বৃষ্টির দিকে তাকিয়ে সে আবার বলতে শুরু করলো, অবিনাশবাবুর যুক্তি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তার মতে সুবিনয়বাবু সেই রাতে কোনো শাস্ত্রীয় রাগিনীর চর্চা করছিলেন না। তিনি আসলে কাগজের ওপর কোনো একটা গাণিতিক সংকেত বা কোড তৈরি করার চেষ্টা করছিলেন। ভালো করে লক্ষ্য করো অজিত, স্বরলিপির মাঝে মাঝে ওই কড়ি মধ্যম আর কোমল নিখাতগুলো যে জায়গায় বসানো হয়েছে, তার উচ্চাঙ্গ সঙ্গীতের কোনো ব্যাকরণই মানে না। কোনো সঙ্গীতজ্ঞের কানে এই সুর বাজলে তা বড়ই কর্কশ আর বেসুরো শোনায়। অর্থাৎ এর উদ্দেশ্য গান নয়, অন্য কিছু। ঠিক সেই মুহূর্তেই আমাদের বাইরের কাঠের সিঁড়িতে ভারী বুটের ধূপধাপ শব্দ শোনা গেল। সিঁড়ি ভেঙে কেউ যেন অত্যন্ত দ্রুত উপরের দিকে উঠে আসছে। দরজায় দুবার সবলে কড়া নাড়ার পর ঘরে প্রবেশ করলেন এক দীর্ঘকায় প্রৌঢ় ভদ্রলোক। তাঁর নাকে মুখে একটা চাপা উত্তেজনা। চোখের মোটা ফ্রেমের চশমাটা কিঞ্চিত বাঁকা হয়ে আছে। পরনে সাধারণ সাদা ধুতি আর পাঞ্জাবি থাকলেও বাইরের বৃষ্টির তোড়ে
তার চাদরের এক পাশ সপ করে ভিজছে। ব্যোমকেশ বিন্দুমাত্র বিচলিত না হয়ে এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানালো। আসুন অবিনাশবাবু, আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, বসুন। অবিনাশবাবু ঘরে ঢুকেই অত্যন্ত ক্লান্ত এবং বিধ্বস্ত অবস্থায় একটি কাঠের চেয়ারে ধপাস করে বসে পড়লেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর মুখমণ্ডলে এক চরম উদ্বেগের ছায়া। তিনি কয়েক মুহূর্ত সময় নিলেন নিজের শ্বাস গুছিয়ে নিতে। তারপর বেশ আতঙ্কিত স্বরে বলতে শুরু করলেন, ব্যোমকেশবাবু, বিপদে কতটা ঘনীভূত হচ্ছে তা আমি কল্পনাও করতে পারিনি। আর সাত সকালেই আমার বাড়িতে এক দুঃসাহসিক চুরির চেষ্টা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, চোর অন্য কোনো দামি জিনিস বা টাকা পয়সায় হাত ছোঁয়ায়নি। শুধু সুবিনয় তার শেষ জীবনে যে পুরনো হারমোনিয়ামটা ব্যবহার করত, তার রিডগুলো কোনো নিষ্ঠুর আক্রোশে ভেঙে একেবারে তছনছ করে দিয়ে পালিয়েছে। ব্যোমকেশের শান্ত চোখের মণি দুটো হঠাৎ এক অদ্ভুত উত্তেজনায় উজ্জ্বল হয়ে উঠল। সে সামনের দিকে সামান্য ঝুঁকে পড়ে অত্যন্ত তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, হারমোনিয়ামের রিড ভেঙেছে? তা সবকটি রিডই কি তারা নষ্ট করে দিয়ে গিয়েছে? অবিনাশবাবু মাথা নেড়ে করুণ স্বরে বললেন, না ব্যোমকেশবাবু, সবকটি নয়, মাত্র কয়েকটা নির্দিষ্ট রিড বেছে বেছে ভেঙে ফেলা হয়েছে। আমি সঙ্গীতের মানুষ হয়েও কিছুতেই মাথায় ঢোকাতে পারছি না যে কেন হারমোনিয়ামের ওপর এমন অহেতুক আক্রোশ দেখানো হলো। ব্যোমকেশ আর এক মুহূর্ত দেরি করল না। সে টেবিলের ড্রয়ার থেকে তার সেই পুরনো আতশ কাঁচটি বের করে আনলো এবং হলদেটে স্বরলিপিটার ওপর ঝুঁকে পড়ল। ঘরের ভেতরে তখন এক পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছে। কেবল জানালার বাইরে অবিশ্রান্ত বৃষ্টির ঝমঝম শব্দ আর দেওয়ালে টাঙানো ঘড়ির টিকটিক আওয়াজ সেই নীরবতাকে আরো গম্ভীর করে তুলছে। মিনিট দুয়েক পর ব্যোমকেশ সোজা হয়ে দাঁড়ালো। তার মুখে তখন এক রহস্যময় তৃপ্তির হাসি। সে আমার দিকে তাকিয়ে সংক্ষেপে বলল, অজিত, কলম রাখো, আমাদের একবার সুবিনয় বাবুর বাড়িতে স্বচক্ষে সব দেখতে যেতে হবে। অবিনাশবাবু, আপনি তৈরি তো? আমরা এখনই রওনা দেব। কিন্তু বাইরের দুর্যোগের কথা ভেবে আমি একটু কুণ্ঠিত হয়েই বললাম, এই প্রবল বৃষ্টির মধ্যে এখন বেরোবে? যা অবস্থা রাস্তাঘাটের! ব্যোমকেশ তার গায়ের চাদরটা ভালোভাবে জড়িয়ে নিতে নিতে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, সত্য অন্বেষণের পথে আবহাওয়া কোনোদিন বাধা হতে পারে না অজিত। বরং মনে রেখো, বৃষ্টির রাত অপরাধীদের বড্ড প্রিয়। এই অন্ধকারে তারা নিজেদের বেশি নিরাপদ আর আত্মবিশ্বাসী মনে করে, আর ঠিক সেই সুযোগটাই আমাদের নিতে হবে। আমরা একটি ট্যাক্সি ভাড়া করে দুর্যোগের মধ্যেই বেরিয়ে পড়লাম। সুবিনয় বাবুর বাড়িটি বালিগঞ্জের দিকে, এক নির্জন আর ঘিঞ্জি গলির একদম শেষ প্রান্তে। পুরনো আমলের দোতলা বাড়ি, যার চারপাশে অজস্র গাছপালা ডালপালা মেলে যেন বাড়িটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। শ্রাবণের বৃষ্টির ঝাপটায় আর ঘুটঘুটে অন্ধকারে বাড়িটিকে এক নজরে বেশ ভুতুড়ে বলে ভ্রম হচ্ছিল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই এক ধরনের স্যাঁতস্যাঁতে সোঁদা গন্ধ আর নির্জনতার নিস্তব্ধতা আমাদের অভ্যর্থনা জানালো। আমরা সরাসরি উপরের তলায় সুবিনয় বাবুর পড়ার ঘরে গিয়ে ঢুকলাম। ঘরটি বইয়ের তাকে আর নানা ধরনের বাদ্যযন্ত্রে ঠাসা। এক কোণে অবিন্যস্তভাবে পড়ে আছে সেই হতভাগ্য হারমোনিয়ামটি। ব্যোমকেশ কোনো কথা না বলে সরাসরি হারমোনিয়ামটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল এবং পকেট থেকে আতশ কাঁচ বের করে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করতে লাগলো। সে লক্ষ্য করল চোর অত্যন্ত নিষ্ঠুরভাবে কেবল পা এবং নি স্বরের রিডগুলোই উপড়ে ফেলেছে। ব্যোমকেশ আপন মনেই গুনগুন করে বলে উঠল, পা নি অর্থাৎ পঞ্চম আর নিখাত। অদ্ভুত ব্যাপার তো।
ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে রাখা একটি ভারী আলমারির আড়াল থেকে একটি শব্দ হলো, যেন কোনো ভারী বস্তু মেঝের ওপর পড়ে গেল। ব্যোমকেশ মুহূর্তের মধ্যে সজাগ হয়ে পকেট থেকে শক্তিশালী টর্চটা বের করে সেদিকে আলো ফেলল। আমরা সভয়ে দেখলাম পাশের একটি জানালার পাল্লা খোলা, আর তার পর্দাটা ঝোড়ো হাওয়ায় উন্মাদের মতো উড়ছে। আমি কাল বিলম্ব না করে জানলার কাছে দৌড়ে গিয়ে তাকালাম নিচে, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে বৃষ্টির পর্দার ওপারে কিছুই দেখা গেল না। শুধু নিচের বাগানের নরম কাদার উপর কারো দ্রুত চলে যাওয়ার পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ব্যোমকেশ ধীর স্বরে বলল, কেউ একজন এতক্ষণ আড়াল থেকে আমাদের উপর নজর রাখছিল অজিত। সে হয়তো ভেবেছিল ওই আসল স্বরলিপিটা এইখানেই কোথাও লুকিয়ে রাখা আছে। অনিমেষ বাবু আতঙ্কে কাঁপতে কাঁপতে বললেন, তাহলে কি আমার ভাইয়ের প্রাণটা এই সামান্য এক টুকরো কাগজের জন্যই গেল? দেখুন, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে এই স্বরলিপি কেবল কোনো রাগিনীর সুর নয়, এটি একটি জটিল গাণিতিক ধাঁধা। আচ্ছা অবিনাশবাবু, আপনার ভাই কি গণিত শাস্ত্রের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন? অবিনাশবাবু ক্ষণিক ভেবে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সুবিনয় তো কলেজে গণিতই পড়াতো, কিন্তু শেষ দিকে গানের নেশায় সে শিক্ষকতা ছেড়ে দিয়েছিল। ব্যোমকেশের মুখে এক চিলতে জয়ের হাসি ফুটে উঠল। সে বলল, সেটাই আসল চাবিকাঠি। গণিত আর সঙ্গীত যখন হাত মেলায় তখন তৈরি হয় এক নিরেট অভেদ্য দেয়াল, আর সেই দেয়ালের ওপারেই লুকিয়ে আছে প্রকৃত রহস্যের সমাধান। ও স্বরলিপিটির ওপর আঙুল রেখে বলল, এখানে দেখো অজিত, প্রত্যেকটি তালের শেষে একটি করে বিন্দু বসানো আছে। শাস্ত্রীয় সঙ্গীতের তালের শেষে এমন বিন্দুর ব্যবহার ব্যাকরণ বিরুদ্ধ। আসলে এই বিন্দুগুলো কোনো বিশেষ সংখ্যার সংকেত বহন করছে, আর সেই সংখ্যাগুলোই আমাদের নিয়ে যাবে খুনির আসল পরিচয়ের কাছে। রাত তখন প্রায় 10টা। বৃষ্টির তেজ এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। ব্যোমকেশ জানালার কাছে দাঁড়িয়ে বাইরের সেই অন্ধকার রহস্যময় বাগানের দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ আমার দিকে ফিরে তীক্ষ্ণ গলায় বলল, অজিত, স্বরলিপির জাল বোনা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হলো মাকড়সাটাকে তার গর্ত থেকে খুঁজে বের করা। কাল সকালেই আমাদের আবার এখানে হাজির হতে হবে। আর হ্যাঁ অবিনাশবাবু, আজ রাতে আপনি আর এই ঘরে শোবেন না। এই ঘরটি যেমন আছে ঠিক তেমনই পড়ে থাক। আমরা যখন সুবিনয় বাবুর সেই নিঝুম বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠছি, তখন আমার শিরদাঁড়া দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। মনের কোণে বারবার কু ডাকছিল। অন্ধকার বাগানের ওই ঘন ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ যেন নিষ্পলক চোখে আমাদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছে। ট্যাক্সিতে ফেরার পুরোটা পথ ব্যোমকেশ একটিও কথা বলেনি। তার কপালে চিন্তার গভীর ভাঁজ, দৃষ্টি সুদূর প্রসারী। আমি জানি এই স্তব্ধতার আড়ালে সত্য অন্বেষীর মস্তিষ্কে এখন সুরের লহরী আর গণিতের কঠিন সমীকরণের এক অদ্ভুত লড়াই চলছে। হ্যারিসন রোডের চেনা ঘরে ফিরে এসে ব্যোমকেশ বিশ্রাম না নিয়ে আবার সেই রহস্যময় স্বরলিপিটা নিয়ে বসল। টেবিলের বাতিটা জ্বালিয়ে সে বিড়বিড় করে বলতে লাগলো, সা রে গা মা 1 2 3 4। না, এইভাবে অঙ্কটা মিলছে না। স্বরের কম্পাঙ্ক কি কোনো বিশেষ ভূমিকা রাখছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন সাংকেতিক লিপি? তার একাগ্রতা দেখে মনে হচ্ছিল সে যেন ওই কাগজের টুকরোটির ভেতর দিয়ে কোনো অদৃশ্য জগতের রাস্তা খুঁজছে। রাত গভীর হতে লাগল। বাইরের বৃষ্টির শব্দে একঘেয়েমি থাকলেও আমার চোখে ঘুম ছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, এমন সময় হঠাৎ ব্যোমকেশের এক তীব্র উল্লাসধ্বনি
শুনে আমি চমকে উঠে বসলাম। সে তখন উত্তেজনায় কাঁপছে, চোখের মণি দুটো জয়ের নেশায় চিকচিক করছে। পেয়েছি অজিত, আমি সংকেতটা ধরতে পেরেছি। এটা কোনো উচ্চাঙ্গ সঙ্গীতের রাগিনী নয়, এটা আসলে একটা নিপুণ ঠিকানার নকশা। সুবিনয় বাবু তার সারা জীবনের উপার্জিত অর্থ, তার অমূল্য সংগ্রহগুলো কোথায় লুকিয়ে রেখেছেন তার হদিশ তিনি নিখুঁতভাবে দিয়ে গিয়েছেন এই স্বরলিপিতে। হতভাগ্য চোর বা খুনি তার স্থূল বুদ্ধি দিয়ে সেটা বুঝতে পারেনি, তাই সে আক্রোশে কেবল হারমোনিয়ামের রিডগুলো তছনছ করে ফিরে গিয়েছে। আমি চোখ কচলাতে কচলাতে অবাক হয়ে বললাম, কিন্তু সুরের ভেতর থেকে এমন ভৌগোলিক মানচিত্র তুমি কেমন করে বের করলে? ব্যোমকেশ খাতা আর কলম নিয়ে ঝড়ের গতিতে কিছু জ্যামিতিক নকশা আঁকতে আঁকতে বোঝালো। দেখো দেখো, এখানে সঙ্গীতের 7টি স্বর আসলে 7টি দিকের নির্দেশক। কড়ি আর কোমল স্বরগুলো এখানে ব্যবহৃত হয়েছে দূরত্বের মাপকাঠি হিসেবে। তার তালের শেষে যে বিন্দুগুলোর কথা বলেছিলাম সেগুলো আসলে মেঝের নিচ দিয়ে যাওয়া সিঁড়ির ধাপের সংখ্যা। সুবিনয় বাবু গণিতের অধ্যাপক ছিলেন, তিনি জানতেন তার বিপদ আসন্ন, তাই নিজের অমূল্য সম্পদ তিনি এমন এক গাণিতিক দুর্গের আড়ালে রেখে গিয়েছেন যার চাবিকাঠি কেবল একজন বুদ্ধিমান মানুষই খুঁজে পাবে। কিন্তু কে সেই খুনি? অবিনাশ বাবুর বাড়িতে যে ঢুকেছিল সেই কি তবে সুবিনয় বাবুর প্রাণ নিয়েছে? ব্যোমকেশ জানালার বাইরের গাঢ় অন্ধকারের দিকে চেয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, খুনি আমাদের খুবই পরিচিত কেউ অজিত। কোন এক লোভী ছায়ামূর্তি যে এখনই বৃষ্টির রাতে আমাদের প্রতিটি পদক্ষেপের কথা ভেবে প্রহর গুনছে। কাল সকালে স্বরলিপির এই জালের শেষ সুতোটা আমরা টেনে ছিঁড়ে ফেলব। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে ব্যোমকেশ আবার জানালার সেই চিরচেনা অন্ধকারে ফিরে গেল। বাইরে ঝিরঝিরে বৃষ্টি তখনও অবিরাম ধারায় ঝরছে। হ্যারিসন রোডের জনশূন্য রাস্তায় কদাচিৎ দু একটি ঘোড়ার গাড়ির খটখট শব্দ শোনা যাচ্ছে। রহস্যের প্রথম পর্দাটা উন্মোচিত হয়েছে ঠিকই, কিন্তু অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা সেই আসল ঘাতকটি যে কে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী সকালের সূর্যোদয় পর্যন্ত। পরদিন সকালে যখন আমার তন্দ্রা ভাঙল, দেখলাম জানালার ওপারে আকাশের মুখ ভার হয়ে আছে। বৃষ্টির সেই উন্মত্ত তোড় এখন অনেকটা কমলেও বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে ভিজে ভাব লেপটে আছে। ততক্ষণে ব্যোমকেশ পরিপাটি হয়ে তৈরি। ওর চোখের নিচে ক্লান্তির সামান্য কালচে ছায়া, তা দেখেই স্পষ্ট বোঝা যায় গত রাতের দীর্ঘ প্রহরগুলো সে ওই জটিল স্বরলিপির গোলক ধাঁধায় বিচরণ করেই কাটিয়েছে। সকালের চা খাওয়ার সময় ও ছিল একেবারে নিস্তব্ধ। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ও হঠাৎ মুখ তুলে বলল, অজিত, গণিতবিদরা যখন সঙ্গীত রচনা করেন তখন তারা কেবল সুরের মূর্ছনা সৃষ্টি করেন না, তারা আসলে এক একটি দুর্ভেদ্য গাণিতিক সমীকরণ তৈরি করেন। সুবিনয় বাবু নিজের অজান্তেই এই কাগজের পাতায় এক মরণোত্তর যুদ্ধের ডাক দিয়ে গিয়েছেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ব্যোমকেশ বিশদ করতে শুরু করলো। তুমি 7টি সুরের কথা ভাবো, সা রে গা মা পা ধা নি। সুবিনয় বাবু তার ওই হলদে কাগজে এই 7টি সুরকে 7টি নির্দিষ্ট জ্যামিতিক বিন্দুর সংকেত হিসেবে ব্যবহার করেছেন। আর তালের শেষে যে রহস্যময় বিন্দুগুলো ছিল সেগুলো কোনো সংখ্যা নয়, সেগুলো ছিল স্রেফ দূরত্বের পরিমাপ। কিন্তু মুশকিল হলো শুরুর বিন্দুটা নিয়ে, অর্থাৎ ঠিক কোন জায়গা থেকে এই মাপযোগ শুরু করতে হবে তা না জানলে গোটা নকশাটাই এক অর্থহীন হিজিবিজি ছাড়া আর কিছুই নয়। সকাল 10টা নাগাদ আমরা আবার বালিগঞ্জের সেই রহস্য ঘেরা প্রাচীন বাড়িতে গিয়ে পৌঁছালাম। অবিনাশবাবু আমাদের জন্যই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। তার চোখে মুখে অনিদ্রা আর আতঙ্কের চিহ্ন তখন আরও স্পষ্ট। ব্যোমকেশের নির্দেশেই এই তদন্তে পুলিশকে ডাকা হয়নি।
সে চেয়েছিল আগে অপরাধীর মনস্তত্ত্ব আর চালচলনটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে। আমরা সুবিনয়বাবুর সেই নিঝুম পড়ার ঘরে গিয়ে বসলাম। ব্যোমকেশ আবার নতুন করে ঘরটি পরীক্ষা করতে লাগলো। দেওয়ালের প্রতিটি তাকে থরে থরে সাজানো রাশি রাশি বই, যার অধিকাংশই উচ্চতর গণিত এবং সঙ্গীত তত্ত্বের ওপর লেখা। ঘরের এক কোণে একটি ছোট মেহগনি কাঠের টেবিলের ওপর ধুলো মাখা এক প্রাচীন গ্রামাফোন সগৌরবে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ হঠাৎ স্থির হয়ে জিজ্ঞেস করল, অবিনাশবাবু, আপনার ভাইয়ের কি এমন কোনো বিশেষ প্রিয় রাগ ছিল যা তিনি প্রায় গুনগুন করতেন বা রেকর্ডে বাজাতেন? অবিনাশবাবু স্মৃতির পাতা হাতড়ে বললেন, সুবিনয় মালকোষ আর ভৈরব রাগিনী খুব পছন্দ করত। তবে মৃত্যুর ঠিক কয়েকদিন আগে থেকে লক্ষ্য করছিলাম সে একটা পুরনো রেকর্ড বারবার বাজাচ্ছে, কিন্তু রেকর্ডটা যে সে কিসের ছিল তা আমি সঠিকভাবে জানি না। ব্যোমকেশ তৎক্ষণাৎ গ্রামাফোনের পাশের রেকর্ডের তাকগুলো হাতড়াতে শুরু করল। সেখানে অযত্নে পড়ে থাকা অজস্র রেকর্ডের মাঝে একটি নির্দিষ্ট জায়গা বেশ পরিষ্কার আর ধুলোহীন, অর্থাৎ অতি সম্প্রতি এখান থেকে কোনো রেকর্ড সরানো হয়েছে। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, শিকারী আমাদের চেয়ে এক কদম এগিয়ে আছে অজিত। সে হয়তো ইতিমধ্যে আসল রেকর্ডটা সরিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই বাইরের বাগান থেকে একটা কর্কশ শব্দ আমাদের কানে এলো, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে খুব দ্রুত আর সন্তর্পণে হেঁটে যাচ্ছে। ব্যোমকেশ ক্ষিপ্র গতিতে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। নিচের বাগানের এক কোণে দেখা গেল একজন মালি নিচু হয়ে কাজ করছে, কিন্তু সেই মালির চালচলন আর হাবভাব কেমন যেন অস্বাভাবিক। সে মাটির দিকে নিবদ্ধ থাকার চেয়ে চারপাশটা বেশ সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। ব্যোমকেশ নিচু স্বরে আমাকে নির্দেশ দিল, অজিত, তুমি আর অবিনাশবাবু এখানে বসে গল্প করো, আমি একবার বাগানটা নিচ থেকে ঘুরে আসছি। তবে সাবধান, কেউ যেন টেরও না পায় যে আমি বিশেষ কিছু খুঁজছি। ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আর অবিনাশবাবু নানা বিষয়ে আলাপ শুরু করলাম। অবিনাশবাবু তার ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। কথায় কথায় জানতে পারলাম সুবিনয়বাবুর একজন সহকারী ছিল ননী গোপাল। সে তার পাণ্ডুলিপি নকল করার কাজ করত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুবিনয়বাবুর মৃত্যুর পর থেকেই সেই ননী গোপালের আর কোনো পাত্তা নেই। আমি জিজ্ঞেস করলাম, মানে তার সম্পর্কে কোনো বিশেষ তথ্য কি আপনাদের কাছে আছে? তেমন কিছু জানি না অজিতবাবু। লোকটা ছিল বড্ড কম কথা বলা স্বভাবের, সারাক্ষণ মাথা নিচু করে নিজের কাজে ডুবে থাকত। সুবিনয় তাকে অন্ধের মতো বিশ্বাস করত। প্রায় 1 ঘন্টা পর ব্যোমকেশ ঘরে ফিরে এলো। ওর কপালে চিন্তার রেখাগুলো এখন আগের চেয়েও অনেক বেশি গভীর। ও ঘরে ঢুকেই গম্ভীর গলায় প্রশ্ন করল, অবিনাশবাবু, আপনার ওই মালি কি বাড়িতে নতুন কাজে ঢুকেছে? অবিনাশবাবু আকাশ থেকে পড়লেন। অবাক হয়ে বললেন, না তো ব্যোমকেশবাবু, রামদিন তো এই বাড়িতে আজ প্রায় 10 বছর ধরে বিশ্বস্তভাবে কাজ করছে। কেন বলুন তো, কোনো সমস্যা? ব্যোমকেশ কোনো উত্তর দিল না, শুধু জানলার ওপারে সেই মালির দিকে আরও একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। অবিনাশবাবুর উত্তরের রেশ কাটতে না কাটতেই ব্যোমকেশ অত্যন্ত শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আমি জানি রামদিন আপনার বহুদিনের পুরনো বৃত্ত, কিন্তু আজ বাগানে যে মানুষটি মালির বেশে ঘোরাফেরা করছে সে অন্তত রামদিন নয়। দূর থেকে তার চালচলন দেখেই আমার খটকা লেগেছিল। তার হাতের তালু আর আঙুলগুলো খেয়াল করেছেন? মালিদের হাত হয় রুক্ষ আর খসখসে, কিন্তু এই লোকটার আঙুলগুলো বড্ড বেশি মসৃণ আর লম্বা, যা কেবল কোনো সূক্ষ্ম কাজের সাথে যুক্ত মানুষেরই হতে পারে। আর তার নজর তো মাটির দিকে নেই বললেই চলে।
লোকটা বারবার অত্যন্ত সতর্কভাবে বাগানের উত্তর পূর্ব কোণের ওই প্রাচীন জাম গাছটার দিকে তাকাচ্ছিল, যেন ওই গাছটার আড়ালে কোনো গোপন সত্য তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ব্যোমকেশের এই বিশ্লেষণ শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তার মানে কি খুনি শুধু অপরাধ করেই ক্ষান্ত হয়নি, সে কি এখনো এই নির্জন বাড়ির আশেপাশে আমাদের প্রতিটি পদক্ষেপের ওপর ওত পেতে আছে? ঘরের স্তব্ধতার মাঝে কেবল জানালার বাইরে বাতাসের শন শন শব্দ শোনা যাচ্ছিল। ব্যোমকেশ আবার সেই হলদেটে স্বরলিপিটা ড্রয়ার থেকে বের করে টেবিলের ওপর মেলল। তার চোখ দুটো তখন অদ্ভুত এক সন্ধানী আলোয় জ্বলছে। ও আপন মনেই বিড়বিড় করে বলতে লাগলো, পা এবং নি পঞ্চম আর নিঘাত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে এই স্বর দুটোর গুরুত্ব অপরিসীম, কিন্তু এই বিশেষ স্বরলিপিটিতে একটা অদ্ভুত অসঙ্গতি লক্ষ্য করেছে অজিত। এখানে প্রতিটি পা স্বরটার ওপরে একটা তেড়ছা টান দেওয়া আছে। সঙ্গীতের ব্যাকরণে এমন চিহ্নের কোনো অস্তিত্বই নেই। ও থামল, তারপর চশমাটা একবার মুছে নিয়ে আবার বলতে শুরু করলো, এই পা কি কোনো নিছক সুর, নাকি এটি কোনো নির্দিষ্ট দিকের সংকেত? সুবিনয় বাবু কি এর মাধ্যমে পশ্চিম বা পূর্ব এমন কোনো বিশেষ দিকের কথা বলতে চেয়েছেন, নাকি পা দিয়ে তিনি কোনো বিশেষ বস্তুর প্রতি ইঙ্গিত করেছেন, যা এই রহস্যের জট খুলে দেবে? ব্যোমকেশ আবার জানালার দিকে ফিরল। বাগানের সেই রহস্যময় ছদ্মবেশী মালি আর জাম গাছটার রহস্য যেন এবার আরও ঘনীভূত হতে লাগল। ঘরের গুমোট আবহাওয়া আর ব্যোমকেশের এই সাংকেতিক প্রশ্নগুলো মিলেমিশে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করল। হঠাৎ ব্যোমকেশের সন্ধানী দৃষ্টি আটকে গেল ঘরের কোণে রাখা একটি বৃহদাকার সেতারের ওপর। ধুলো মাখা ঘরটিতে একটি কাঁচের আলমারির ভেতর সেতারটি এমনভাবে রাখা ছিল যেন কোনো পবিত্র দেব বিগ্রহ। ব্যোমকেশ ধীর পদে এগিয়ে গিয়ে আলমারির কপাট খুলল। সেতারটি হাতে নিয়ে অতি সন্তর্পণে তারগুলোতে আঙুল ছোঁয়ালো। জংধরা তারের এক বিষণ্ণ ঝংকার ঘরটিতে প্রতিধ্বনিত হলো। সেতারের তম্বুরার ওপর রূপোর সূক্ষ্ম কাজ করা একটি বিচিত্র নকশা ছিল। ব্যোমকেশ তার পকেট থেকে আতস কাজটি বের করে সেই নকশার ওপর ঝুঁকতে ঝুঁকতে বলল, অজিত, একবার এইদিকে এসো তো, দেখো তো এই কারুকাজটি তোমার চেনা মনে হয় কিনা। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে কাছে গিয়ে দাঁড়ালাম। নকশাটি দেখতে ঠিক একটি জালের মতো, যার কেন্দ্রস্থলে একটি ক্ষুদ্র বিন্দু। ব্যোমকেশ সেই হলদেটে স্বরলিপির কাগজটি নকশাটির সমান্তরালে ধরল। আশ্চর্যের বিষয়, স্বরলিপির মাঝে মাঝে যে গোলমেলে বিন্দুগুলো ছিল সেগুলো ঠিক ওই নকশার খাঁজগুলোর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ব্যোমকেশ উত্তেজিত স্বরে বলল, অজিত, রহস্যের আষ্টে পৃষ্ঠে জড়ানো গিঁটগুলো এবার আলগা হতে শুরু করেছে। এই সেতারটি কেবল কোনো বাদ্যযন্ত্র নয়, এটি একটি অদ্ভুত যান্ত্রিক চাবি। সুবিনয় বাবু বড্ড ধুরন্ধর লোক ছিলেন, বুঝলে। তিনি জানতেন সাধারণ চোর ধন দৌলতের খোঁজে সিন্ধুক বা আলমারি তছনছ করবে, কিন্তু একটি বাদ্যযন্ত্রের খোলের ভেতর যে মরণপণ রহস্য লুকিয়ে থাকতে পারে তা তাদের স্থূল বুদ্ধির অগোচরেই থেকে যাবে। সেতারের কাষ্ঠ নির্মিত অবয়বের নিচের দিকে একটি অতি সূক্ষ্ম খাঁজ লুকানো ছিল। ব্যোমকেশ সেখানে চাপ দিতেই এক মৃদু ক্লিক শব্দে একটি ছোট গোপন খোপ বেরিয়ে এলো। কিন্তু আমাদের বুক ভরা আশা নিমেষেই হতাশায় পরিণত হলো। খোপটি একেবারে শূন্য। সেখানে কোনো মোহর নেই, নেই কোনো হিরে জহরত। অবিনাশবাবু মাথায় হাত দিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়লেন। করুণ সুরে বললেন, তবে কি সব পরিশ্রম বৃথা গেল ব্যোমকেশ বাবু? চোর কি তবে আগেই সব লুট করে নিয়ে গেছে? ব্যোমকেশ হঠাৎ হো হো করে হেসে উঠল। সেই নিস্তব্ধ থমথমে ঘরে তার অট্টহাসি শুনে আমরা দুজনেই হতভম্ব হয়ে তাকালাম। ব্যোমকেশ হাসি থামিয়ে বলল,
না অবিনাশবাবু, চোর কিছুই পায়নি, কারণ সুবিনয় বাবু যা লুকিয়ে রেখেছেন তা কোনো স্থাবর বস্তু নয়, তা হলো একটি অমূল্য তথ্য। আর সেই তথ্যটি উদ্ধারের জন্য কেবল এই খোপটি খুললে চলবে না, এর সাথে সুরের গাণিতিক সংযোগ ঘটাতে হবে। ব্যোমকেশ আমাদের ইশারায় নিচে নেমে আসার নির্দেশ দিল। বাগানে তখন বৃষ্টির পর মাটির সেই আদিম সোঁদা গন্ধ মম করছে। সে সোজা গিয়ে দাঁড়ালো সেই বিশাল জাম গাছটার নিচে, যেখানে একটু আগে সেই রহস্যময় মালিটি ঘোরাঘুরি করছিল। ব্যোমকেশ পকেট থেকে একটা রূপোর কম্পাস বের করে সুচারুভাবে দিক নির্ণয় করতে লাগলো। ও যেন মনে মনে কোনো অদৃশ্য ম্যাপ মেলাচ্ছে। ও বলল, অজিত, এই গাছ থেকে যদি আমরা 7 কদম উত্তর দিকে যাই এবং সেখান থেকে পুনরায় 5 কদম পূর্ব দিকে ঘুরি, তবে আমরা ঠিক একটা নির্দিষ্ট বিন্দুর উপর পৌঁছাবো। স্বরলিপির সেই পা এবং নি স্বরগুলো আসলে এই উত্তর পূর্ব কোণ আর দূরত্বেরই গাণিতিক নির্দেশ দিচ্ছিল। আমরা ব্যোমকেশের নির্দেশিত পথে অতি সাবধানে পা ফেলে ফেলে এগোতে লাগলাম। বাগানের সেই অংশটি বুনো ঝোপঝাড় আর লতা পাতায় অন্ধকার হয়ে আছে। সেখানে পৌঁছে ব্যোমকেশ হাঁটু গেড়ে বসল এবং ঝোপগুলো দুহাতে সরিয়ে নিচু হয়ে মাটি পরীক্ষা করতে লাগলো। হঠাৎ তার আঙুলগুলো কোনো এক কঠিন মসৃণ বস্তুর সংস্পর্শে এসে স্থির হয়ে গেল। কাদা আর শুকনো পাতা সরাতেই বেরিয়ে এলো প্রাচীন পাথরের ফলক, যাতে প্রাচীন কোনো বিলুপ্ত লিপিতে কিছু সাংকেতিক অক্ষর খোদাই করা রয়েছে। ফলকটির ঠিক মাঝখানে একটি ছিদ্র, যা দেখে স্পষ্ট বোঝা যায় সেখানে কোনো বিশেষ চাবি বা দণ্ড প্রবেশ করাবার সংস্থান রয়েছে। ঠিক সেই মুহূর্তেই আমাদের পিছন থেকে একটি গম্ভীর ও কর্কশ কণ্ঠস্বর চাবুকের মতো আছড়ে পড়ল। সরে দাঁড়ান ব্যোমকেশ বাবু, অনেক কসরত করেছেন, আর নয়। আমরা চমকে ফিরে তাকালাম। দেখলাম হাতের মুঠোয় একটি কালো রিভলভার স্থির লক্ষ্য করে দাঁড়িয়ে আছেন এক যুবক। তার পরনে ছেঁড়া মালির পোশাক থাকলেও চোখের মণি দুটোয় এক তীব্র আদিম হিংস্রতা জ্বলছে। এই সেই ছদ্মবেশী কানাই, ওরফে আসল অপরাধী। ব্যোমকেশ বিন্দুমাত্র বিচলিত হলো না, এমনকি তার চোখের পাতাও কাঁপল না। সে অত্যন্ত শান্ত গলায় বলল, ননীগোপাল বাবু, আমি জানতাম আপনি ছায়ার মতো আমাদের অনুসরণ করছেন। সুবিনয় বাবু ব্যক্তিগত সহকারী হয়ে তার আজীবনের গবেষণায় ফলটি আপনি একাই ভোগ করতে চেয়েছিলেন, কিন্তু আপনি কি সত্যি জানেন এই পাষাণ ফলকের নিচে যা রক্ষিত আছে তা আদেও আপনার কোনো জাগতিক কাজে আসবে কিনা? ননীগোপাল দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে উঠল। মিথ্যে কথা বলে আমাকে ভোলাবার চেষ্টা করবেন না। সুবিনয় বাবু মরার আগে নিজের কানে শুনেছিলেন এখানেই তার পূর্বপুরুষদের গুপ্ত রত্ন ভাণ্ডার আছে। আমি বহু বছর ধরে এই বাড়ির দাসত্ব করেছি শুধু এই দিনটির জন্য। এবার চতুরতা ছেড়ে ওই ছিদ্রের চাবিটা আমার দিকে এগিয়ে দিন। ব্যোমকেশ ধীর লয়ে পকেট থেকে সেই ছোট্ট রূপোর চাবিটা বের করল, যেটা সে অত্যন্ত কৌশলে উদ্ধার করেছিল। সেই চাবিটা ননীগোপালের দিকে অবহেলার ভঙ্গিতে এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার কাঙ্ক্ষিত চাবি, আপনার ভাগ্য পরীক্ষা করে দেখুন। তবে একটা সতর্কতা দিয়ে রাখি ননীগোপাল বাবু, সুবিনয় বাবু কিন্তু গণিতবিদ ছিলেন। সুর যদি ভুল হয় তবে তার পরিণাম কিন্তু সঙ্গীতের মতো মধুর হবে না। ননীগোপাল কাঁপা কাঁপা হাতে ব্যোমকেশের বাড়িয়ে দেওয়া চাবিটা গ্রহণ করল। তার চোখে তখন আদিম লালসা আর উন্মাদনার এক বিচিত্র সংমিশ্রণ। সে যখন ধীর পায়ে সেই প্রাচীন পাথরের ফলকটির দিকে এগোচ্ছিল, ব্যোমকেশ হঠাৎ আমার দিকে ফিরে চোখের একটি সূক্ষ্ম সংকেত করল। সেই চাউনি আমি চিনি। বিপদের এক অমোঘ ইঙ্গিত বহন করছিল তার সেই স্থির দৃষ্টি। আমি নিজের অজান্তেই পেশিগুলো শক্ত করে নিলাম। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে আবার মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা গেল।
ঝোড়ো হাওয়া যেন হাহাকার করে সুবিনয় বাবুর বাগানের প্রাচীন গাছগুলোর ডালপালা নাড়িয়ে দিয়ে গেল। ননীগোপাল যখন জানু পেতে বসে চাবিটি ওই অন্ধকার ছিদ্রে প্রবেশ করালো, তখন চারপাশের পরিবেশে এক অস্বাভাবিক আর গুমোট নিস্তব্ধতা নেমে এলো। ব্যোমকেশ আমার কানের কাছে মুখ এনে অত্যন্ত নিচু স্বরে সতর্ক করলো, অজিত, প্রতিটি সেকেন্ডের জন্য তৈরি থেকো। যে কোনো মুহূর্তে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এই স্বরলিপির জাল ছেড়ে সত্য বেরিয়ে আসার সময় এবার সমাগত। ননীগোপাল সর্বশক্তি দিয়ে চাবিটা ঘোরালো। মুহূর্তের মধ্যে মাটির গভীর থেকে একটা যান্ত্রিক ঘর ঘর শব্দ শোনা গেল, যেন কোনো প্রাচীন দানব তার ঘুম ভেঙে নড়ে চড়ে বসেছে। কিন্তু পরক্ষণেই পাথরের ফলক থেকে কোনো প্রত্যাশিত রত্নভাণ্ডার বা মোহর বেরিয়ে এলো না। তার বদলে ফলকের গোপন খাঁজগুলো দিয়ে এক অদ্ভুত, অতি সূক্ষ্ম এবং তীব্র শীষ দেওয়ার মতো শব্দ নির্গত হতে শুরু করলো। সেই শব্দের তীব্রতা এতই ভয়ানক যে ননীগোপাল যন্ত্রণায় আর্তনাদ করে কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। শব্দের সেই তীব্র কম্পন আমাদের বুকের পাঁজরে হাতুড়ির মতো আঘাত করছিল। মনে হচ্ছিল যেন মাথাটা এক অসহ্য যন্ত্রণায় ফেটে যাবে। ব্যোমকেশ সেই সুযোগটি হারালো না। ননীগোপাল যখন যন্ত্রণায় দিশেহারা, ব্যোমকেশ চিতার মতো ক্ষিপ্রতায় তার উপর ঝাঁপিয়ে পড়ল। ননীগোপালের হাত থেকে রিভলভারটি ছিটকে দূরে কাদার ওপর গিয়ে পড়ল। আমি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ননীগোপালের ওপর চেপে বসলাম এবং তাকে শক্ত করে জাপটে ধরলাম। কিন্তু সেই কান ফাটানো শব্দ থামছিলই না। ব্যোমকেশ ননীগোপালকে ছেড়ে দিয়ে দ্রুত ফলকটির ওপর ঝুঁকে পড়ল। সে তার আঙুলগুলো দিয়ে পাথরের বিশেষ বিশেষ খাঁজে একটি নির্দিষ্ট ছন্দে আর দ্রুততায় চাপ দিতে শুরু করলো। আশ্চর্য, যেন সে মাটির বুকে কোনো অদৃশ্য পিয়ানো বা স্বরলিপি বাজাচ্ছে। ধীরে ধীরে সেই অসহ্য তীক্ষ্ণ শব্দ ম্লান হয়ে এলো এবং একসময় পুরোপুরি মিলিয়ে গিয়ে বাগানটা আবার আগের মতোই নিস্তব্ধ হয়ে গেল। ততক্ষণে ননীগোপাল পুরোপুরি অবসন্ন এবং নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। অবিনাশবাবু দূরে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে এই অদ্ভুত দৃশ্যটি দেখছিলেন। তার মুখে কোনো বাক্য সরছিল না। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে লম্বা এক শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সুবিনয় বাবু কেবল একজন গণিতজ্ঞ ছিলেন না অজিত, তিনি ছিলেন এক আধুনিক জিনিয়াস। তিনি শব্দের বিশেষ কম্পাঙ্ককে ব্যবহার করে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিলেন যা কেবল সঠিক সুরের ছন্দ আর চাপে শান্ত করা সম্ভব। একেই বলে সনিক লক বা শব্দতালা। ননীগোপাল ভুল চাবি ঘুরিয়ে সে মারণ শব্দকে আমন্ত্রণ জানিয়েছিল। দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ক্রমে স্পষ্ট হয়ে শোনা যাচ্ছে। ব্যোমকেশ অত্যন্ত শান্তভাবে একটি সিগারেট ধরালো। দেশলাইয়ের কাঠির আলোয় তার মুখে সেই চিরচেনা জয়ের প্রসন্ন হাসি ফুটে উঠল। তবে আমি জানতাম রহস্যের জবনিকা এখানেই পুরোপুরি পড়ে যায়নি। ওই পাথরের ফলকের অতলে আসলে কি এমন লুকিয়ে আছে যার জন্য সুবিনয়বাবু এত জবরদস্ত গোপনীয়তা বজায় রেখেছিলেন? ননীগোপাল কি কেবল একাই এই ষড়যন্ত্রের মূল মস্তিষ্ক, নাকি নেপথ্যে অন্য কেউ আছে? রাতের তিলোত্তমা আবার নিবিড় অন্ধকারে ডুবল, কিন্তু আমাদের চোখের সামনে এখন এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। ব্যোমকেশ কেবল একটি খুনের রহস্য বা স্বরলিপির জাল ছিন্ন করেনি, সে আসলে পৌঁছে গিয়েছে এক গভীর আর বিস্ময়কর সত্যের দোরগোড়ায়। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে পাথরের ফলকের নিচে পাওয়া সেই সমীকরণটির দিকে তাকালাম। আমার কাছে যা কেবল জটিল গাণিতিক হিজিবিজি, ব্যোমকেশের কাছে তা যেন এক জাদুকরী মানচিত্র। আমি অবাক হয়ে বললাম, এ তো দেখছি বীজগণিতের অঙ্ক ব্যোমকেশ, এর সঙ্গে সঙ্গীত বা খুঁড়ের কি সম্পর্ক হতে পারে?
ব্যোমকেশ এক অদম্য উত্তেজনায় অধীর হয়ে উঠল। সে পকেট থেকে তার চিরসাথী নোটবুকটি বের করে দ্রুত হাতে সমীকরণটি টুকে নিতে নিতে বলল, অজিত, তুমি সাধারণ বীজগণিত দেখছো ঠিকই, কিন্তু আমি এর ভেতরে সুরের এক পুরো আর অদ্ভুত রসায়ন দেখতে পাচ্ছি। লক্ষ্য করে দেখো, এখানে ব্যবহৃত SRGM আসলে আমাদের সারেগামার প্রতীকী রূপ। আর এই যে দেখছো V-F, ওটা হলো ভেলোসিটি ফ্যাক্টর বা শব্দের গতিবেগ। আর /λ-C হলো ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। সুবিনয় বাবু নিজের মেধায় এমন এক অনন্য সুর তত্ত্ব আবিষ্কার করেছিলেন যা দিয়ে অতি গোপন কোনো তথ্যকে সুরের তরঙ্গের আবহে লুকিয়ে রাখা সম্ভব। আধুনিক বিজ্ঞানের ভাষায় একেই হয়তো বলা হয় অ্যাকোস্টিক এনক্রিপশন বা শাব্দিক সাংকেতিক লিপি। কিন্তু সেই পরম তথ্যটা আসলে কি, আর সেটি বা রক্ষিত আছে কোথায়? আমি ধৈর্য হারিয়ে প্রশ্ন করলাম। ব্যোমকেশ উত্তর না দিয়ে মাটির নিচের সেই গোপন কুঠুরি থেকে উদ্ধার করা জং ধরা টিনের বাক্সটার দিকে হাত বাড়ালো। বাক্সটা খোলার সাথে সাথেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটি অতি প্রাচীন গ্রামাফোন রেকর্ডের ভাঙা কয়েকটি টুকরো এবং হলদেটে হয়ে যাওয়া এক টুকরো কাগজ। সেই কাগজে কম্পিত হাতে কেবল একটি ঠিকানা লেখা, 40 নম্বর কৈলাস বোস স্ট্রিট, কলকাতা 6। ঠিকানাটির ঠিক নিচেই রহস্যের শেষ বিন্দুটুকু উস্কে দিতে লেখা ছিল, যেখানে সুর স্তব্ধ হয় সেখানেই সত্য কথা কয়। ব্যোমকেশ এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার শান্ত চোখে এখন ক্ষুধার্ত শিকারী বাঘের সেই অমোঘ দৃষ্টি। সে গম্ভীর স্বরে বলল, অজিত, রাত অনেক হয়েছে জানি, কিন্তু আমাদের হাতে এক পলক সময়ও নেই। ননী গোপাল চুনোপুটি মাত্র। সে ধরা পড়েছে ঠিকই, কিন্তু তার নেপথ্যের রাঘব পোয়াল নিয়োগকর্তারা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। তারা হয়তো চতুরতায় আমাদের চেয়েও বলিয়ান এবং ইতিমধ্যেই এই ঠিকানার খোঁজ পেয়ে গিয়েছে। এতক্ষণ স্তব্ধ হয়ে থাকা অবিনাশবাবু বিড়বিড় করে বললেন, কৈলাসপুর স্ট্রিট, ওটা তো আমাদের উত্তর কলকাতার সেই পুরনো পাড়া। এককালে ওখানে আমাদের এক পৈতৃক পুরো বাড়ি ছিল বটে, কিন্তু সে তো বহু বছর ধরে পরিত্যক্ত আর জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ওখানে সুবিনয় আবার কি গোপন করে আসবে? সেটাই আমাদের আজ রাতেই খুঁজে বের করতে হবে। চলুন অবিনাশবাবু, আজ রাতের ঘুমটা বিসর্জন দিয়ে না হয় আমরা সত্যের মুখোমুখি দাঁড়াই। বাইরে তখন ঝরঝর করে বৃষ্টি পড়ছে। কলকাতার রাজপথ জনমানবহীন, যেন এক নিঝুম মৃত্যুপুরী। আমাদের ট্যাক্সি যখন উত্তর কলকাতার সেই আঁকা বাঁকা সরু গলিতে প্রবেশ করল, তখন গির্জার ঘড়িতে রাত 2টোর ডঙ্কা বাজছে। গ্যাসের আলোগুলো মিটমিট করে জ্বলছে, আর রাস্তার জমা জলে সেই আলোর দীর্ঘ ছায়া এক অশরীরী নাচের মতো কাঁপছে। কৈলাস বোস স্ট্রিটের 40 নম্বর বাড়িটি অন্ধকারের গহ্বরে এক প্রাচীন প্রেতপুরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নোনা ধরা দেওয়াল, ভাঙা খড়খড়ি আর সদর দরজার সেই সিংহমুখ কড়াটা মরিচা পড়ে এক বীভৎস রূপ ধারণ করেছে। বাড়ির সামনে ট্যাক্সি থামিয়ে আমরা যখন নামলাম, তখন চারদিক থমথমে নিস্তব্ধ। ব্যোমকেশ তার টর্চের আলো ফেলে সদর দরজার তালাটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করল। তালাটা প্রাচীন আমলের বটে, কিন্তু সম্প্রতি কেউ এটা খোলার জন্য অহেতুক কসরত করেছে। এ দেখো অজিত, চাবির গর্তের চারপাশে একদম নতুন আঁচড়ের দাগ। অবিনাশবাবু পকেট থেকে এক গোছা চাবি বের করে বললেন, আমার কাছে এই বাড়ির একটা ডুপ্লিকেট চাবি চিরকালই ছিল, তবে কত যুগ ওটা চাবির গর্তে ঢোকেনি তা ভগবানই জানেন। অনেক টানা হ্যাঁচড়ার পর একটা বিটকেল ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে বিশাল কাঠের দরজাটা খুলল। ভেতর থেকে এক দম বন্ধ করা ভ্যাপসা গন্ধ আর অজস্র বাদুড়ের ডানার ঝাপটানি আমাদের এক শীতল অভ্যর্থনা জানালো।
বাড়িটা দোতলা, মাঝখানে একটা বিশাল অন্ধকার উঠোন, যেখানে একটি প্রাচীন তুলসী মঞ্চ আগাছার জঙ্গলে পুরোপুরি ঢাকা পড়ে গিয়েছে। ব্যোমকেশ টর্চের আলোয় পথ দেখাতে দেখাতে বলল, সুবিনয়বাবু লিখেছিলেন যেখানে সুর স্তব্ধ হয়, তার মানে আমাদের এমন এক কক্ষ খুঁজে বের করতে হবে যা সম্পূর্ণ শব্দ নিরোধক বা সাউন্ডপ্রুফ। আমরা অতি সাবধানে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। জরাজীর্ণ সিঁড়িগুলো আমাদের প্রতি পদক্ষেপের চাপে মচমচ করে এক অদ্ভুত আর্তনাদ করে উঠছিল। দোতলার অন্ধকার বারান্দা দিয়ে যাওয়ার সময় আমার বারবার মনে হচ্ছিল অন্ধকারের কোনো এক চোরা কোণ থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ বুঝি আমাদের প্রতিটি ভঙ্গি গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। আমি শিহরিত হয়ে তাকালাম পিছনে, কিন্তু জমাট অন্ধকার ছাড়া আর কিছুই নজরে এলো না। মনের ভুল ভেবে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম। করিডোরের ঠিক শেষ প্রান্তে একটি ভারী দরজার ওপর ধুলো মাখা নেম প্লেটে আবছা অক্ষরে লেখা ছিল সুরের ঘর। ব্যোমকেশ মৃদু ধাক্কা দিতেই দরজাটা এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খুলে গেল। ঘরের অন্দরসজ্জা ছিল অদ্ভুত। দেওয়ালগুলো পুরো পাটের চট আর কার্পেট দিয়ে এমনভাবে মোড়া যে বাইরের পৃথিবীর কোনো শব্দই এখানে পৌঁছতে পারবে না। ঘরের ঠিক মাঝখানে একটি প্রাচীন টেবিল, আর তার উপরে রাখা এক অদ্ভুত দর্শন ধাতব যন্ত্র। দেখতে অনেকটা আদিম রেডিওর মতো হলেও তাতে কোনো নব বা টিউনিং ডায়াল নেই। আছে শুধু 7টি ভিন্ন রঙের কাঁচের বোতাম। ব্যোমকেশ যন্ত্রটার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক অপার্থিব ঔজ্জ্বল্য। সে ফিসফিস স্বরে বলল, অজিত, এটাই সেই রহস্যময় যন্ত্র, সুবিনয়বাবুর সারা জীবনের গবেষণার চূড়ান্ত ফসল। এই 7টা বোতাম আসলে আমাদের 7টি সুরের প্রতীক, কিন্তু কোন বোতামটি কোন ছন্দে টিপলে সত্যের দুয়ার খুলবে সেটাই এখন আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। ব্যোমকেশ ডায়েরির সেই জটিল সমীকরণটির ওপর আবার ঝুঁকে পড়ল। বিড়বিড় করে বলতে লাগলো, S+R+G, সবকটি স্বরের যোগফল, তার মানে তাত্ত্বিকভাবে সবকটি সুরকে এখানে একই সঙ্গে প্রয়োগ করতে হবে, কিন্তু সমীকরণের ভারসাম্য তো অন্য কথা বলছে। ঠিক সেই মুহূর্তে ঘরের নিস্তব্ধতা চিরে এক যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। আমরা সবাই চমকে উঠলাম। হাড় হিম করা সেই শব্দটা ওই বিচিত্র যন্ত্র থেকে নির্গত হচ্ছিল। স্বাগত। সুবিনয় বাবুর সুর রাজ্যে প্রবেশাধিকার কেবল তাদেরই প্রাপ্য যারা ত্যাগের মহিমা জানেন। মনে রাখবেন, ভুল সুরের স্পন্দন লাগলে এই ঘর এবং তার সম্পদ চিরতরে স্তব্ধ হয়ে যাবে। অবিনাশবাবু ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে অস্ফুট স্বরে বললেন, এই যে সুবিনয়ের গলা, অবিকল ওর কণ্ঠস্বর। ও কি তবে আগে থেকেই সব রেকর্ড করে রেখে গিয়েছিল? ব্যোমকেশ দ্রুত তার মস্তিষ্কের কোষগুলোকে সচল করল। ত্যাগের মহিমা, ত্যাগ ত্যাগ, তবে কি পা বর্জন? না, সেটা তো ছিল হারমোনিয়ামের সংকেত। এখানে হয়তো আর গভীর কিছু লুকিয়ে আছে। সে দেওয়ালের দিকে তাকিয়ে খানিকক্ষণ ভাবল। তার মনে পড়ল অপর্ণা দেবীর সেই বিষণ্ণ ছবিটির কথা। অপর্ণা, তাদের প্রেম, বিচ্ছেদ এবং অকাল মৃত্যু। সুবিনয় বাবুর জীবনে যখন সেই বিচ্ছেদ এসেছিল, তার জগৎ থেকে সুর চিরতরে বিদায় নিয়েছিল। পেয়েছি অজিত। অবিনাশবাবু, অপর্ণা দেবী কোন রাগে গান গাইতে সবচেয়ে বেশি ভালোবাসতেন? অবিনাশবাবু স্মৃতির গহ্বর থেকে হাতড়ে বললেন, মালকোষ। সে মালকোষের ওস্তাদ ছিল। মালকোষ? ব্যোমকেশ চোখ বন্ধ করে যেন সেই রাগিনীর সুর মনে করার চেষ্টা করল। মালকোষ রাগে ঋষভ, রে এবং পঞ্চম পা পূজিত, অর্থাৎ এই রাগে রে আর পা ব্যবহৃত হয় না। সুবিনয়বাবু ত্যাগের মহিমা বলতে আসলে তার
প্রিয়তমা পত্নীর প্রিয় রাগিনীর সেই পরিচিত সুর দুটির কথাই বলতে চেয়েছেন। ব্যোমকেশ আর এক মুহূর্ত নষ্ট না করে যন্ত্রটির সামনে ঝুঁকে পড়ল। 7টি রঙিন বোতামের মধ্যে থেকে সে সা, গা, মা, ধা এবং নি এই 5টি বোতাম শক্ত করে টিপে ধরল এবং রে আর পা এর বোতাম দুটো সে সযত্নে এড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে সেই অন্ধকার ঘরে এক মায়াবী নীল আলো জ্বলে উঠল। সেই যন্ত্রের ভিতর থেকে এক যান্ত্রিক ঘর ঘর শব্দে একটি গোপন ট্রে বেরিয়ে এলো। তাতে রাখা একটি ছোট কাঁচের শিশি এবং একটি মাইক্রোফিল্মের রোল। ব্যোমকেশ শিশিটি তুলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে করতে বলল, অজিত, সুবিনয় বাবু এমন এক রাসায়নিক যৌগ আবিষ্কার করেছিলেন যা কোয়ান্টাম ফিজিক্সের জটিল সমস্যার সমাধান দিতে পারে, আর এই মাইক্রোফিল্মে লুকিয়ে আছে সেই অমোঘ ফর্মুলা। ঠিক সেই মাহেন্দ্র ক্ষণেই বাইরের কাঠের সিঁড়িতে ভারী বুটের শব্দ শোনা গেল। এবার আর কোনো মনের ভুল নয়, স্পষ্টই অনেকগুলো মানুষের পায়ের আওয়াজ দ্রুত ওপরের দিকে উঠে আসছে। ব্যোমকেশ ক্ষিপ্র হাতে শিশি আর মাইক্রোফিল্মটা নিজের পকেটে পুরে নিল এবং ফিসফিস করে আমাদের সতর্ক করল, অবিনাশ বাবু, দ্রুত টেবিলের আড়ালে লুকান, যমদূতেরা এসে গিয়েছে। ঘরের দরজায় 3টি দীর্ঘ ছায়া পড়ল। রেইনকোট পরা 3 জন লোক ঘরে ঢুকল। তাদের মুখ কালো মুখোশে ঢাকা এবং হাতে উদ্যত আধুনিক স্বয়ংক্রিয় পিস্তল। মাঝখানের লোকটা ভাঙা ভাঙা বাংলায় ঠান্ডা গলায় বলল, বুদ্ধিমান মানুষেরা কখনো পরের ধনে হাত দেয় না। ওই ফর্মুলা আমাদের হাতে তুলে দিন। ব্যোমকেশ টেবিলের আড়াল থেকে শান্ত অথচ অটল স্বরে উত্তর দিল, পরের ধন? এ তো সুবিনয় বাবুর আজীবন সাধনার ফসল। তা আপনারা কারা? কোনো আন্তর্জাতিক গুপ্তচর সংস্থা নাকি সাধারণ চোর? সেই মুখোশধারী লোকটি ক্রূর হাসিতে ফেটে পড়ল। আমরা কে তা জেনে আপনার প্রয়োজন নেই। আমরা শুধু ওই ফর্মুলাটা চাই। হ্যাঁ, ওটা দিয়ে এমন শব্দ অস্ত্র তৈরি হবে না যা কেবল কম্পনেই, হ্যাঁ কম্পনেই বড় বড় দালান গুড়িয়ে দিতে পারে। সুবিনয় বোকা ছিল, বোকা। সে এর বাণিজ্যিক গুরুত্ব বোঝেনি। ওটা দিয়ে দিন বক্সি সাহেব, নইলে এই সুরের ঘর আপনার চিরস্থায়ী কবরে পরিণত হবে। ব্যোমকেশ ধীর পায়ে টেবিলের আড়াল থেকে বেরিয়ে এলো। তার হাতে ধরা সেই ভাঙা রেকর্ডের এক টুকরো ভাঙা অংশ। সে শান্ত গলায় বলল, আপনারা হয়তো ধ্বংসের অস্ত্র চান, কিন্তু সুবিনয় বাবু চেয়েছিলেন মানব জাতির শান্তি। তিনি জানতেন এই ফর্মুলা ভুল হাতে পড়লে প্রলয় ঘটবে, তাই তিনি এর চাবি রেখে গিয়েছিলেন এক বৈরাগ্য মাখা রাগের মধ্যে। আপনারা তা কখনোই পাবেন না। বাজে কথা রাখুন। লোকটা পিস্তলের ট্রিগারে আঙুল রাখল। ব্যোমকেশ মুহূর্তের মধ্যে হাতের সেই ভাঙা রেকর্ডের টুকরোটি ছুঁড়ে মারল দেওয়ালের পুরনো ফিউজ বক্সের দিকে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘরের আলো দপ করে নিভে গেল। অজিত, পালাও! ব্যোমকেশের তীব্র চিৎকার ঘরটিতে প্রতিধ্বনিত হলো। অন্ধকারের মধ্যে শুরু হলো এক মরণপণ লড়াই। আমি অবিনাশ বাবুর হাত ধরে দরজার দিকে ছুটলাম। ব্যোমকেশ অন্ধকারের সুযোগ নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। পিস্তলের গুলির শব্দ সেই শব্দ নিরোধক ঘরে বহু গুণ বেড়ে আমাদের কানে তালা লাগিয়ে দিচ্ছিল। ব্যোমকেশ জানত এই প্রতিধ্বনি এখন তার সবচেয়ে বড় অস্ত্র। সে দেওয়ালের গায়ে একটি বিশেষ প্যানেলে সজোরে লাথি মারল। সাউন্ড প্রুফিং ব্যবস্থা ভেঙে পড়তেই পিস্তলের গুলির আওয়াজ বিকট হয়ে আততায়ীদের কানে ফিরে এলো। তারা যন্ত্রণায় কুঁকড়ে যেতেই আমরা বারান্দার দিকে দৌড়ে গেলাম, কিন্তু নিচেও শত্রুর লোক মোতায়েন ছিল। আমরা দোতলার বারান্দায় আটকা পড়লাম। সামনে সশস্ত্র শত্রু, পেছনে অন্ধকার মৃত্যু। ব্যোমকেশ হাঁপাচ্ছিল, তার কপালে রক্তের দাগ।
সে পকেট থেকে সেই শিশিটি বের করে বারান্দার রেলিংয়ে ধরল। নিচের লোকগুলো তা দেখে চিৎকার করে উঠল। থামুন থামুন, ওটা আমাদের দিয়ে দিন দিন। ব্যোমকেশ এক রহস্যময় হাসি হাসল এবার। তোমরা ভাবছো এই শিশির মধ্যে বিশ্বজয়ের চাবিকাঠি? বেশ, তবে এটাই তোমাদের শেষ ভাবনা হোক। কথাটি শেষ হওয়া মাত্রই সে ওই শিশিটি রেলিং থেকে ছেড়ে দিল। নিচে থাকা লোকটা শিশিটি লুফে নিতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ওই শিশিটি চাতালে আছড়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভয়াবহ কোনো বিস্ফোরণের বদলে বাতাসে কেবল গোলাপ জলের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। আততায়ীরা যখন হতভম্ব, ঠিক তখনই পুলিশের সাইরেন আর বরদাচরণ বাবুর গম্ভীর কণ্ঠস্বর গোটা বাড়ি কাঁপিয়ে দিল। হাতের খেলনা ফেলে দিন মশাই, পুলিশ চারপাশ ঘিরে ফেলেছে। এক নিমেষে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটল। দুষ্কৃতীরা পালাবার চেষ্টা করেও পুলিশের জালে আটকা পড়ল। ব্যোমকেশ সিঁড়িতে বসে একটি সিগারেট ধরিয়ে আমার দিকে তাকিয়ে চোখ টিপল। তার পকেটে তখনও সেই আসল মাইক্রোফিল্মটি সুরক্ষিত ছিল। সে ম্লান হেসে বলল, অজিত, সুরের ভাঁজে যেমন সত্য থাকে, তেমনি মায়ার ভাঁজেও সত্যকে আড়াল করতে হয়। বরদাচরণ বাবু হাতকড়া পরানো আসামিদের পুলিশের ভ্যানে তোলার নির্দেশ দিয়ে আমাদের দিকে ফিরে চাইলেন। তার মুখে এক ধরনের তৃপ্তির হাসি। তিনি বললেন, ব্যোমকেশ বাবু, আপনার টেলিফোনটা ঠিক সময় পেয়েছিলাম। অনিগোপালকে জেরা করে এই আন্তর্জাতিক চক্রের কথা আমরা আঁচ করতে পেরেছিলাম ঠিকই, তো আপনি যে ঝড়ের বেগে আগেই এখানে পৌঁছে মক্ষম চালটা দেবেন, সেটা কল্পনাও করতে পারিনি। ব্যোমকেশ পোড়ো বাড়ির ধুলো মাখা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে শান্ত গলায় বলল, দেরি করলে সুবিনয়বাবু সারা জীবনের সাধনা আর তার শেষ ইচ্ছা কোনোটাই রক্ষা করা যেত না বরদাচরণ বাবু। এরা সামান্য অপরাধী নয়, এরা এক আন্তর্জাতিক মারণাস্ত্র চোরাচালানকারী দলের সক্রিয় সদস্য। সুবিনয়বাবুর অনন্য বৈজ্ঞানিক ফর্মুলা চুরি করে এরা সনিক ওয়েপন বা শব্দ কামান বানাতে চেয়েছিল। এদের নিয়ে যান। আপাতত হাজতের আতিথেয়তায় এদের মুখ থেকে আরো তথ্য বের করা জরুরি। পুলিশের গাড়িগুলো একে একে সাইরেন বাজিয়ে চলে যাওয়ার পর কৈলাস বোস স্ট্রিটের সেই জরাজীর্ণ বাড়িটা আবার গভীর নিস্তব্ধতায় ডুবে গেল। অবিনাশবাবু তখনও উত্তেজনায় কাঁপছেন। তার চোখে মুখে বিস্ময় আর আতঙ্কের ঘোর এখনো কাটেনি। তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন, ব্যোমকেশ বাবু, ওই কাঁচের শিশিটা তো নকল ছিল বুঝলাম, কিন্তু সেই আসল ফর্মুলা সুবিনয় যা আঁকলে রেখেছিল, সেটা কি সত্যি ওই মাইক্রোফিল্মের রোলে আছে? ব্যোমকেশ তার পকেটে হাত দিয়ে সেই মূল্যবান রত্নটি অনুভব করল। আগে হ্যাঁ অবিনাশবাবু, সত্যটা এই অতি ক্ষুদ্র ফিল্মের মধ্যেই বন্দী আছে। তবে এই অমুক সত্যের পূর্ণ স্বরূপ উদ্ঘাটনের জন্য আমাদের হ্যারিসন রোডের ল্যাবরেটরিতে ফিরতে হবে। এই ভাঙাচোরা অন্ধকার বাড়িতে যন্ত্রপাতি আর আলোর বড়ই অভাব। রাত তখন প্রায় 4টে। শ্রাবণের অবিরাম বৃষ্টি শেষ পর্যন্ত থেমেছে, তবে আকাশের মেঘ এখনো পুরোপুরি কাটেনি। আমরা যখন ট্যাক্সি করে বাড়ির দিকে ফিরছি, তখন জানালার বাইরের চলন্ত শহরটাকে দেখে আমার মনে হচ্ছিল আমরা যেন এক মহাপ্রলয়ের কিনারা থেকে এক নতুন যুগে ফিরে এলাম। পরদিন সকাল 10টা। হ্যারিসন রোডের চেনা ঘরে আজ সোনা রঙা রোদ এসে পড়েছে। বাইরের পৃথিবীর কোলাহল ঘরের জানালায় এসে আছড়ে পড়েছে। ব্যোমকেশ তার প্রজেক্টর আর অনুবীক্ষণ যন্ত্রের সামনে পাথরের মূর্তির মতো বসে আছে। আমি আর অবিনাশবাবু রুদ্ধশ্বাসে তার পেছনে দাঁড়িয়ে। বৌঠান আমাদের জন্য কফি আর জলখাবার রেখে গিয়েছে বটে, কিন্তু উত্তেজনায় কারোরই সেদিকে নজর নেই। ব্যোমকেশ মাইক্রোফিল্মটি সযত্নে
প্রজেক্টরে সেট করল। দেওয়ালে টাঙানো সাদা পর্দার ওপর ঝিলিক দিয়ে ফুটে উঠল সুবিনয় বাবুর সুছাদ হাতের লেখা আর কিছু অত্যন্ত জটিল গাণিতিক নকশা। পর্দার ঠিক মাঝখানে একটি শিরোনাম ভেসে উঠল, শব্দ তরঙ্গ দ্বারা ধমনীর অবরোধ বিনাশের পদ্ধতি, সনিক থ্রম্বোলাইসিস। থ্রম্বোলাইসিস? এ তো চিকিৎসার পরিভাষা ব্যোমকেশ। এর অর্থ তো মানুষের রক্তনালীতে জমাট বাঁধা রক্ত গলিয়ে দেওয়া। ঠিক তাই অজিত। সুবিনয় বাবু কোনো মারণাস্ত্র তৈরি করেননি, তিনি উদ্ভাবন করেছিলেন এক যুগান্তকারী জীবনদায়ী প্রযুক্তি। শব্দ তরঙ্গের একটি নির্দিষ্ট কম্পাঙ্ক ব্যবহার করে তিনি চেয়েছিলেন হৃদরোগীর ধমনীর ব্লকেজ বা জমাট রক্ত কোনো কাঁটা ছেঁড়া ছাড়াই গলিয়ে দিতে। পর্দায় যন্ত্রটির গাণিতিক কার্যপ্রণালী ফুটে উঠল। তাতে দেখা গেল মানুষের শরীরের নরম টিস্যু বা হাড়ের বিন্দুমাত্র ক্ষতি না করে কেবল সূক্ষ্ম একটি কম্পাঙ্ক প্রয়োগ করলে তা ধমনীর ভেতরকার পাথর সম বাধাকে চূর্ণ করে দিতে পারে। অবিনাশবাবু হাহাকার করে উঠলেন। হৃদরোগ? সুবিনয় তো সে হৃদরোগেই মারা গেল। ব্যোমকেশ বাবু, যার হাতের মুঠোয় মৃত্যুকে জয় করার এমন জাদুকরী ফর্মুলা ছিল, সে নিজেকে বাঁচালো না কেন? ব্যোমকেশ স্লাইড পরিবর্তন করল। পরের পাতায় সুবিনয় বাবুর একটি হাতে লেখা ব্যক্তিগত নোট ফুটে উঠল। তাতে লেখা ছিল, আমার আবিষ্কার সফল, কিন্তু তা বড্ড বেশি ভয়ঙ্কর। আমি পরীক্ষা করে দেখেছি, যে কম্পাঙ্ক ধমনীর ব্লকেজ সরাতে পারে, সেই একই তরঙ্গের সামান্য বিকৃতি ঘটালে তা মানুষের মগজ বা ফুসফুস মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। একদল অসাধু লোক আমার এই গোপন গবেষণার কথা জেনে গেছে। তারা একে আরোগ্যের কাজে নয়, বরং ব্যবহার করতে চায় সনিক ক্যানন হিসেবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, এই প্রযুক্তি আমি জগৎকে দেব না। আমার অকাল মৃত্যু হলেও ক্ষতি নেই, কিন্তু বিজ্ঞানের এই মারণ অভিশাপ যেন কোনোদিন নিরপরাধ মানুষের রক্ত না ঝরায়। অবিনাশবাবু কান্নায় ভেঙে পড়লেন। ওরে ওরে হতভাগা ভাই আমার, তুই সত্যের জন্য নিজেকেই তিলে তিলে শেষ করলি, তো অন্যায়ের সঙ্গে আপোষ করলি না। ব্যোমকেশ কফের কাপে চুমুক দিয়ে জানলার দিকে তাকিয়ে বলল, সুবিনয়বাবু জানতেন তার আয়ু ফুরিয়ে আসছে, তাই তিনি এই অমূল্য জ্ঞানটুকু সম্পূর্ণ ধ্বংস করতে পারেননি। তিনি চেয়েছিলেন যদি ভবিষ্যতে কোনো সৎ ও বুদ্ধিমান মানুষ এই সুরের গোলকধাঁধা ভেদ করতে পারে, তবেই যেন মানবজাতি এর প্রকৃত সুবিধা পায়। আর তাই তিনি সুরের মায়াজালে আর গণিতের চটে ফর্মুলা আগলে রেখেছিলেন। কিন্তু অপর্ণা দেবীর মালকোষ রাগের রেকর্ডটা কেন চাবি হিসেবে ব্যবহার করলেন? ব্যোমকেশ হাসল, তবে সেই হাসিতে বিষাদ মাখানো ছিল। কারণ ওই নির্দিষ্ট রেকর্ডটিতে অপর্ণা দেবীর কণ্ঠস্বরের যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ছিল, তা ছিল সুবিনয়বাবুর ওই যন্ত্রের একমাত্র নিরাপত্তা চাবি। সুবিনয়বাবু বিশ্বাস করতেন যে সুর ভালোবাসার প্রতীক, সেই সুর দিয়ে কখনো ধ্বংসাত্মক কাজ করা সম্ভব নয়। ননীগোপাল বা ওই দুষ্কৃতীরা ফর্মুলা চুরি করলেও ওই যন্ত্র কোনোদিন চালাতে পারত না, কারণ তাদের কাছে যান্ত্রিক হিসাব থাকলেও অপর্ণার কণ্ঠের সেই আবেগময় কম্পাঙ্ক ছিল না। অবিনাশবাবু চোখের জল মুছে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার ভাইয়ের মর্যাদা রক্ষা করছেন, কিন্তু এই বিপজ্জনক মাইক্রোফিল্ম নিয়ে আমি এখন কি করব? ব্যোমকেশ সেটি অবিনাশবাবুর হাতে তুলে দিয়ে বলল, নেই অবিনাশবাবু, এটি এখন আপনার উত্তরাধিকার। তবে আমার পরামর্শ হলো আপনি এটি ভারত সরকারের বিজ্ঞান গবেষণা বিভাগের হাতে তুলে দিন। আমি ব্যক্তিগতভাবে ডক্টর মেঘনাথ সাহা বা ডক্টর বোসের সঙ্গে কথা বলবো। রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকলে এর অপব্যবহারের ভয় থাকবে না, আর হয়তো কোনোদিন এই প্রযুক্তিতে হাজার হাজার হৃদরোগীর প্রাণ বেঁচে যাবে। অবিনাশবাবু কৃতজ্ঞতায় ব্যোমকেশের হাত চেপে ধরলেন।
আমি তাই করব। সুবিনয় আজ সত্যি শান্তি পাবে। অবিনাশবাবু চলে যাওয়ার পর ঘরটা আবার শান্ত হয়ে এলো। বাইরের রাস্তায় ফেরিওয়ালার হাঁক শোনা যাচ্ছে। দৈনন্দিন কলকাতা তার চিরচেনা ছন্দে মেতে উঠেছে। আমি চেয়ারে হেলান দিয়ে বললাম, উফ, গত 24 ঘন্টায় যা ধকল গিয়েছে, ভাবতে অবাক লাগে যে এক টুকরো গানের স্বরলিপির মধ্যে এত বড় মহাজাগতিক রহস্য লুকিয়ে থাকতে পারে। ব্যোমকেশ জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আকাশের মেঘ ছিঁড়ে সোনালি রোদ এখন সারা জায়গায় ছড়িয়ে পড়েছে। ও ধীর স্বরে বলল, জানো অজিত, সুবিনয়বাবু প্রমাণ করে দিলেন যে সত্য আসলে নিবারণ নয়, সত্যকে সাজিয়ে নিতে হয়। তিনি সুরের আবরণে সত্যকে এমনভাবে বেঁধেছিলেন যাতে মিথ্যা তার পবিত্রতা নষ্ট না করতে পারে। এইকেই বলে সত্যমেব জয়তে। বৌঠান ঘরের পর্দা সরিয়ে ভেতরে ঢুকে বলল, তোমাদের কি ফিলোসফি ঝাড়া শেষ হয়েছে? এবার উঠে স্নানটা করে এসো। পুঁটিরা মাছ গরম গরম কচুরি নিয়ে এসেছে। ব্যোমকেশ মুচকি হেসে আমার দিকে তাকালো। চলো অজিত, মস্তিষ্কের জ্বর তো অনেক খুললে, এবার উদরের জ্বর ছাড়ানোর পালা। স্বরলিপির সেই গোলকধাঁধা থেকে আমরা বেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমার কানে তখনও সেই মালকোষের বিষণ্ণ আলাপ আর সুবিনয়বাবুর মহান ত্যাগের সুর বাজতে লাগলো। শ্রাবণের সেই বৃষ্টি ভেজা রহস্যের রেশ সম্ভবত আমার মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে। আপনি শুনছিলেন অন্ধকারের গল্পকথার 2.0। আজকের গল্পটি আপনাদের কাছে কতটা ধাঁধা রেখে গেল তা অবশ্যই কমেন্ট করুন। আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি রহস্যের সমাধান হয় ভাবনার মধ্যেই। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি আরও নতুন নতুন রহস্যের খোঁজে থাকতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যের মোড়কে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।